হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই শুনতেছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। শারীরিকভাবে এখনো সুস্থ না, কিন্তু এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই সাধারণত ঋতু পরিবর্তনের সময় আমার একটু এই সর্দি কাশি জ্বরের একটু প্রবলেম হয়, এটা একদম কমন। যত সতর্কই থাকি এটা আমার একটু হয়। তো এর মধ্যে আজকে ওই দিন একটু বেশি গেছিল, যেদিন আপনার ক্লাসটা করাতে পারিনি। আজকে আবার মনে হচ্ছে একটু বেশি, কিন্তু তারপরও ক্লাস তো গ্যাপ দিব না। চিন্তা করছি এমনিতে আপনাদের একটা ক্লাস গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, তো ক্লাসটা আজকে একটু সংক্ষিপ্তভাবে নিব। হ্যাঁ, খুব বেশি আহ, মানে ক্লাসের বাইরে আলোচনা করব না। এই তো আজকে আমাদের ক্লাস হচ্ছে, আমরা একটু ইয়েটা স্ক্রিনটা শেয়ার করে নিই। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আজকে আমাদের মডিউলে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 4, সিএসএস সিনট্যাক্স, টাইপ অফ সিএসএস। হ্যাঁ, যে মানে কি কি টাইপের সিএসএস আছে এবং আমরা কি কি টাইপের সিএসএস গুলো ইউজ করব, আমরা এগুলো শিখব। তারপর সিএসএস আমরা কিভাবে এইচটিএমএল ট্যাগের ভিতর অ্যাট্রিবিউট হিসাবে ইউজ করতে পারি, তারপর হচ্ছে ইন্টারনালি ইউজ করতে পারি, বা আমরা এক্সটার্নাল সিএসএস ফাইল কিভাবে ওপেন করব, আমরা এগুলো শিখব। তারপর ক্লাসিফিকেশন, হ্যাঁ, ইনলাইন সিএসএস ইউজ, যে ক্লাসিফিকেশনটা বললাম যে আমরা কি কিভাবে সিএসএস গুলো ইউজ করতে পারি। হ্যাঁ, সিএসএস আমরা সরাসরি লিখতে পারি অথবা আইডি এবং ক্লাসের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। এরপর আমরা মার্জিন প্যাডিং নিয়ে আলোচনা করব, বর্ডার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লোয়েডটা একটু দেখব। এরপর আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ শুরু করব। হ্যাঁ, আচ্ছা, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, সিএসএস খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি এইচটিএমএল ট্যাগের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, এইচটিএমএল ট্যাগের লিমিটেশন আছে। এইচটিএমএল ট্যাগে আপনার মাথা খাটানোর মতো তেমন কিছু নাই। একটু আমি ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, এইচটিএমএল ট্যাগে মাথা খাটানোর মতো কিছু নেই। যেখানে হেডিং হবে সেখানে H1 H1 বা H1 থেকে H6 পর্যন্ত। যেখানে প্যারাগ্রাফ সেখানে আমরা প্যারাগ্রাফ পি লিখি। ডিভিশন নিতে গেলে ডিভ লিখি, সেকশন নিতে গেলে সেকশন লিখি। ঠিক আছে, ইমেজ নিতে গেলে আইএমজি ট্যাগ কমন। এখানে আর কোনো থিওরি আপনি খাটাতে পারবেন না। ইমেজের জন্য আইএমজি ট্যাগ, অডিওর জন্য অডিও ট্যাগ, ভিডিওর জন্য ভিডিও ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা বেশি ইউজ হয়। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এইটা, এইটা। তো যেটা বলতেছিলাম যে আপনার এইচটিএমএল এর একটা লিমিটেশন আছে। ধরেন সব মিলায় কয়টা, আমরা কাজের জন্য 30-35টা ট্যাগ আলটিমেটলি ইউজ হয়। এখানে আর লজিক্যাল কোনো কিছু কিন্তু নাই। হ্যাঁ, এইচটিএমএল কোনো একটা মানুষ, সাধারণ একটা মানুষ যে শুধু কম্পিউটার চালাতে পারে, এক সপ্তাহের মধ্যে কিন্তু মোটামুটি এইচটিএমএল শেষ করে ফেলতে পারে। কিন্তু বাকি থাকে যে জায়গাটা, যে জায়গাটায় আপনার ক্রিয়েটিভিটি, আপনার মেধা, দক্ষতা, হ্যাঁ, আপনার এই এক কথা কি বলবো, মানে আপনার যোগ্যতা, আপনার আহ, মানে সব ধরনের কথা বলতে পারি। আপনার লজিক আপনি কতটুকু খাটাতে পারেন, কত সুন্দর গুছিয়ে আপনি কোড লিখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, রেকর্ড করা হচ্ছে আজকে। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। গত 2টা ক্লাসে একটু রেকর্ডিং এর প্রবলেম হয়েছিল। হ্যাঁ, রেকর্ড এই ক্লাস থেকে যে রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সিএসএস নিয়ে, অর্থাৎ আপনি কতটুকু লজিক্যালি, কত অল্প কোডে, কত পরিচ্ছন্ন কোডে আপনি একটা, মানে অল্প কোডে আপনি মনে করেন একটা সুন্দর একটা ডিজাইন করতে পারলেন, এটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনার সিএসএস স্কিলটার উপর। আপনার সিএসএস স্কিলটা যদি ভালো থাকে তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। এইচটিএমএল ট্যাগের জন্য কিন্তু ডিজাইন কারো রিজেক্ট হয় না। বললাম না 30-35টা এইচটিএমএল ট্যাগ জানলে কাজ চালায় নেওয়া যায়। আছেই আর কয়টা, এইচটিএমএল লিমিটেড। কিন্তু সিএসএস মানে হচ্ছে আপনি কতটুকু সুন্দরভাবে গুছায়া, কতটুকু মানে টেকনিক্যালি গুছায়া সুন্দরভাবে আপনি সিএসএসটা আপনি মানে লিখতে পারেন, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর সিএসএস ট্রিক্স নিয়ে যদি বলতে যায় তাহলে মনে কথা শেষ হবে না। হ্যাঁ, কারণ সিএসএস দিয়ে যে কি কি সুন্দর সুন্দর ডিজাইন, আপনারা তো ক্লাস করতেছেন, আপনারা ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইউটিউবে যাবেন। হ্যাঁ, ভিডিও দেখে তো আসলে অত বেশি শেখা যায় না, বা সবার পক্ষে শেখা সম্ভব হয় না। ভিডিও চাইতে সবচেয়ে ভালো হচ্ছে আপনারা ইয়ে দেখবেন,
W3 স্কুলস যেটা পড়ার জন্য বলি, অনেক ইউনিভার্সিটি পাস করছেন আপনারা, কিন্তু এখন নতুন স্কুলে আপনাদেরকে যদি আপনারা ওয়েব ডিজাইন অথবা প্রোগ্রামিংটাকে আপনারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে ডিজাইন এবং ডেভেলপমেন্টের সাথে যদি আপনারা আপনাদের আগামী দিনটাকে হ্যাঁ আগায় নিতে চান, তাহলে W3 স্কুলসে আপনাকে যাইতে হবে। W3 স্কুলে হ্যাঁ আচ্ছা আজকে W3 স্কুলে আপনাকে থাকতে হবে। ডেভেলপমেন্ট এবং ডিজাইনের সাথে সংযুক্ত থাকতে গেলে আপনাকে W3 স্কুলে যাইতে হবে। এছাড়া সরি কাশের খুব শব্দ হয়, হ্যাঁ, কারণ আমার মুখের সামনে তো মাইক্রোফোন, আমার মুখের সামনে কিন্তু মাইক্রোফোন। হ্যাঁ, তো সিএসএস স্কিলটা দেখতে গেলে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, এটা হচ্ছে ডিভাইন অ্যাক্টর। ইউটিউবে গেলে আপনারা কিন্তু সাউন্ড করেন না, হ্যাঁ, ডিভাইন অ্যাক্টর নামের একটা চ্যানেল আছে, আপনারা খুঁজে নিয়েন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখাইতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার, বুঝছেন, অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, আপনারা একটু নোট করে রাখতে পারেন, ডিভাইন অ্যাক্টরই মেবি এটার নাম, চ্যানেলটার নাম। যাই দেখবেন যে সিএসএস এর কত রকম ট্রিক্স আছে। আমি অন্যগুলো থেকে আপনি সিএসএস যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। এখান থেকে আমি আপনাকে শিখতে বলতেছি না, আপনি তো গিয়েই আর ধরে শিখতে পারবেন না, কারণ ওরা তো কোনো কিছু বুঝায় না। ডিভাইন অ্যাক্টর, আমি স্পেলিংটা ভুলে গেছি, নোট করে রাখেন। আপনারা হাতের কাছে কিন্তু কলম রাখেন, অনেক কিছু মনে হবে বলতেছে বুঝতেছি, কিন্তু আবার যখন একটা সময় প্রয়োজন হবে, আজ থেকে 3 মাস 4 মাস পরে, হ্যাঁ, তখন দেখবেন যে কিছুই মনে করতে পারতেছে না। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে যায় আপনার একটু প্লে লিস্টে যায়, হ্যাঁ, কাজগুলো একটু দেখেন। এখন হয়তো বুঝবেন না, আবার কেউ কেউ হয়তো অ্যাডভান্স আছেন, বাট আমি যখন কথা বলবো আপনারা কেউ আবার ইগোতে নিবেন না। আমি কিন্তু আমি এটাই আপনাদেরকে ধরে নেই আপনারা কিছু জানেন না, আপনারা এখানে শিখতে আসছেন, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদেরকে শিখানো। সুতরাং আমি আপনাদেরকে জিরো লেভেল, মানে আমরা শুধু মনে করি কি যে কম্পিউটার চালাইতে পারে এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারে, এই লেভেল কল্পনা করে কিন্তু আমরা কথা বলি, ঠিক আছে। এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আপনার এখানে কিন্তু কোনো কিছুকে হাতে ধরে শিখাবে না, মানে আপনারা মাঝে মাঝে এখানে যাই দেখেন যে কি রকম ট্রিক্স, সিএসএস, শুধু সিএসএস ট্রিক্স আর কিচ্ছু নেই, কিন্তু অনলি সিএসএস ট্রিক্স একটা চ্যানেল, ঠিক আছে, অনলি এটাতে প্রায় 30K সাবস্ক্রাইব, আরো আছে কয়েকটা চ্যানেল আপনার 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইব শুধু সিএসএস ট্রিক্স নিয়ে, ঠিক আছে। সিএসএস যদি বলি, আমি যদি নিজেকে মার্ক দিতে যাই, আপনাদেরকে আমি শিখাচ্ছি, আমি মনে হয় যে 10-6 বেশি পাবো না, কথা বুঝছেন, আমি মনে হয় 10-6 বেশি পাবো না। তার মানে কি বুঝতে পারছেন যে সিএসএস কত ইম্পর্টেন্ট। এখানে আপনি অনেক কিছু বুঝবেন না, কারণ এখানে অনেক কিছুতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা, তো যেগুলো দেখবেন যে র সিএসএস, ওইগুলো শুধু একটু দেখে নিয়েন। আপনি তো আর এখানে শেখার জন্য বলতেছি না, জাস্ট একটু দেখে নিয়েন যে সিএসএস ট্রিক্স দিয়ে কি কি করা যায়, ঠিক আছে। এরকম আরো কয়েকটা চ্যানেল আছে, এরকম ট্রিক্স গুলোর সাথে আপনার একটু ইন্ট্রোডিউস হয়ে থাকে, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করে, কোড আপনার বোঝা লাগবে না। প্রথম 30 সেকেন্ডের ভিডিওর মধ্যে কিন্তু ইন্ট্রোটা দেখায় না ওরা কি বানাচ্ছে, হ্যাঁ, তো জাস্ট আপনি ওইখান থেকে এটা দেখে এসেন। এবং জব নিয়ে যদি কথা বলতে যাই, অনেকের ভিতরে ধারণা থাকে যে আমরা যদি ডেভেলপার না হই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানি, আমরা তো মার্কেট প্লেসে জব পাবো না, ভ্যালু কম, ডিজাইনারের চাকরি আছে নাকি। অনেকে আবার বলে ডিজাইনার মানে কেমন জানি, একটু কথাটা বলতে গেলে একটু নাকটা উঁচু করে, ডিজাইনার, হ্যাঁ, এটা সবাই জানে, যারা ডেভেলপার তারা জানে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে ওনারা জানে যে এটা হচ্ছে প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। প্রথমে আমরা ডিজাইনটাই শিখবো, ডিজাইন শিখে তারপর যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আমরা এরপরে ডেভেলপমেন্টে যাব, হ্যাঁ, এটা সবাই জানে। হয়তো যারা জানে তারা বলবে, অন্যরা বলবে ডিজাইনার, কারণ ডিজাইনারের সংখ্যাটা একটু বেশি। কারণ আমি এমনও দেখছি যে বলতেছে ভাইয়া আমি মানে ডিজাইনে কাজ পাচ্ছি না, তো বললো যে আপনি কয়দিন ধরে কাজ করতেছেন, কই তো 1 মাস ধরে, মানে সে 1 মাসে HTML CSS শিখে ফেলছে। হ্যাঁ, আপনি 1 মাসে HTML CSS শিখেন, শিখা যে অসম্ভব কিছু তা না, আপনি 15 দিনে মোটামুটি ভালো মতো শিখতে পারবেন, বাট আপনার প্র্যাকটিসটা কয় দিনের, প্র্যাকটিস কতটুকু, আপনি কি নিজে নিজে নিজের আইডিয়া জেনারেট করে নতুন নতুন কোনো ডিজাইন, নতুন নতুন কোনো একটা কার্ড সেকশন, একটা মেনু সেকশন, এগুলো অল্প কোড করে সুন্দর সুন্দর করে আপনি করতে পারছেন? সেটা তো আপনি পারেন না, তাহলে আপনি জবের প্রত্যাশা করেন কেন? হ্যাঁ, আচ্ছা, এবার জবের ক্ষেত্রে আরেকটা কথা বলি, বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং এ ওয়েব ডিজাইনটার অনেক চাহিদা আছে, কিন্তু অনেকে কাজ পায় না শুধুমাত্র একটা কারণেই, ওই যে 10-12 দিন একটু ইউটিউবে ভিডিও দেখে HTML CSS বুঝে ফেলছে, এখন সব পারে, কিন্তু কোড করতে গেলে কিচ্ছু পারে না, কোড করতে গেলে কিচ্ছু পারে না। এখন আপনাকে মানুষ টাকা দিবে একটা কাজ করার জন্য, এটা তো প্রফেশনাল জায়গা, ঠিক না, এটা জবের প্রফেশনাল জায়গা। প্রফেশনাল জায়গা যদি আপনি মনে করেন যে 2-4টা HTML ট্যাগ জানলেন আর 2-4টা CSS ক্লাস জানেন, আপনাদের সাউন্ড গুলো একটু মিউট করেন প্লিজ,
সাউন্ড হচ্ছে, কার যেন সাউন্ড অন করা আছে। তামিনা, তারপর হচ্ছে টিপু ভাই। তো কাকে দেখলাম? তারেক ভাই, সাউন্ডের বিষয় আপনাদেরকে কিন্তু নোটিস করা থাকে। আপনারা যখন কথা বলবেন, কোনো প্রবলেম থাকবে, জিজ্ঞাসা থাকবে, তখন আপনারা অবশ্যই আপনারা আনমিউট করবেন, অবশ্যই করবেন। হ্যাঁ, এটা তো আর ইউটিউবের ভিডিও না বা কোনো রেকর্ড করা ভিডিও না যে, হ্যাঁ, একটু এটা খেয়াল করবেন। হ্যাঁ, না না, শুধু আপনাকে বলতেছি না, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি। প্রত্যেকটা ক্লাসে মাঝে মাঝে একটু প্রবলেম হয়। না না, আপনি আবার একদম পার্সোনালি নিয়েন না, সবাইকেই। আমি কিন্তু এখন 3টা অফ করছি, আপনাকে একা না, আমি 3টা অফ করছি কিন্তু এখন। হ্যাঁ, 3জনকে উদ্দেশ্য করে সবাইকে বুঝাইলাম আর কি বিষয়টা। কারণ এটা তো সবারই ডিস্টার্ব হয়, ঠিক না? আমার ডিস্টার্ব হবে না, আপনারা কথা বললে আমার ডিস্টার্ব হয় না। হ্যাঁ, কিন্তু অন্যদের সুবিধা অসুবিধাটাও দেখতে হবে। তো সিএসএস এ হচ্ছে, আপনার যদি সিএসএস স্কিলটা ভালো থাকে তাহলে আপনার জবের ক্ষেত্রে খুব সুবিধা হয়। বাংলাদেশের লোকাল জবগুলোতে আপনার ডেভেলপার এবং ডিজাইনারের কিন্তু আলাদা পোস্ট থাকে, একদম আলাদা পোস্টই থাকে। ঠিক আছে, মানে টোটাল এর জন্য আলাদা মানে ডেজিগনেশনে ক্রিয়েট করে রাখছে। যে কোনো অফিসে দেখা গেল যে যদি একটা 20 জনের ডেভেলপার থাকে, সেখানে 5টা 6টা রাখে ওয়েব ডিজাইনার মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর 6টা 7টা রাখে ব্যাকএন্ডের জন্য, 6-7 জন প্রোগ্রামার থাকে, তারপর 2-1 জন গ্রাফিক্সের লোক থাকে, 2-3 জন ডিজিটাল মার্কেটিং এর লোক থাকে। হ্যাঁ, তো এরকম করে কিন্তু কোম্পানিগুলো তৈরি। হ্যাঁ, মানে ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইন শিখে কিছু করা যায় না, এই আইডিয়া থেকে আপনারা সরে আসেন। এবং ফ্রন্ট এন্ড ডিজাইনারটা ওরা অনেক ডেপথ আছে, আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সিএসএস এর উপর। মানে এতক্ষণ ধরে 15 মিনিট, প্রায় 12 মিনিট ধরে কথা বলছি, শুধু এই কথাটাই বুঝাতে চাচ্ছি, সিএসএস স্কিল মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এইচটিএমএল টেক হালকা একটা জিনিস, খুব কঠিন কিছু না। মানে যে কোনো মানুষের পক্ষে এইচটিএমএলটা মানে লিখে ফেলাটা কিন্তু খুব কঠিন হবে না, খুবই ইজি। বাট এটার মূল, একটা ডিজাইনের মূলটা হচ্ছে সিএসএস। এমনকি জাভাস্ক্রিপ্টে আমরা যে কাজগুলো করি, যে কোয়েরিতে আমরা যে কাজগুলো করি, তার মোস্ট কাজগুলোই আপনি শুধু সিএসএস দিয়ে করতে পারবেন, এবং এটা খুব সুন্দর হবে। আপনার কন্ট্রোলে থাকবে সবকিছুই, খারাপ হবে না। হয়তো একটু বেশি কোড করা লাগে, বাট আপনি সিএসএস দিয়েই আপনি জাভাস্ক্রিপ্টের কোড করে ফেলতে পারবেন। কোনো মানুষ যদি বলে যে আমি এইচটিএমএল সিএসএস ছাড়া আর কিচ্ছু জানি না, এবং আমি এটা ভালো মতো জানি, সে খুব ভালো স্যালারিতে ভালো জব করতে পারবে, সে খুব ভালো স্যালারিতে ভালো জব করতে পারবে। কথা বুঝছেন? তো সিএসএস টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আমরা ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার জন্য আমরা প্রথমে কি দেখব? সিএসএস সিনট্যাক্স। সিএসএস কি? এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইলশিট। সিএসএস এর মিনিংটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইলশিট। আমরা এইচটিএমএল দিয়ে কি করি? একটা ওয়েবসাইট বানাই। হ্যাঁ, আমরা যেটা আউটপুটে দেখি, ব্রাউজারে আমরা যে আউটপুটটা সাধারণত দেখি, এটা হচ্ছে এইচটিএমএল। হ্যাঁ, এইচটিএমএল এবং সিএসএস এর সমন্বয়। এইচটিএমএল কি করে? আমাদের লেখা মানে যে কন্টেন্ট গুলোকে শো করে হচ্ছে এইচটিএমএল, কন্টেন্ট গুলোকে শো করে এইচটিএমএল। আর এটাকে ইন্টারেক্টিভ ডিজাইন দেয় হচ্ছে সিএসএস। মানে এটাকে যে কালারফুল করা, কোনটা কোন জায়গায় বসবে না বসবে, ঠিক আছে, এটা কোথায় হবে না হবে, দেখতে কেমন হবে, হ্যাঁ, মোবাইলে কেমন দেখা যাবে, ল্যাপটপে কেমন দেখা যাবে, ট্যাবে কেমন দেখা যাবে, এই যে সুন্দর সুন্দর কাজগুলো, এগুলো করে সবকিছু সিএসএস দিয়ে। হ্যাঁ, মাউস দিলে একরকম হয়ে যাচ্ছে, মাউস ছেড়ে দিলে আরেক রকম হয়ে যাচ্ছে, এগুলো সব আমরা সিএসএস দিয়ে করবো। এক কথা বলতে গেলে, আপনি যদি একটা ওয়েবসাইটকে চিন্তা করেন, আমরা বাইরে থেকে যেটা দেখি সেটাই তো ওয়েবসাইট। তো আপনি যদি একটা ওয়েবসাইটকে চিন্তা করেন, তাহলে আপনি খুব সহজ করে যদি একটা তুলনা করি আমরা একটা বাড়ির সাথে, হ্যাঁ, এইচটিএমএলটা হচ্ছে একটা বাড়ির ফিলার গুলো ধরেন, হ্যাঁ, ফিলার ছাদ, এরকম ঢালাই করে অনেক বাড়ি ফেলায় রাখে না, দেখেন না? হ্যাঁ, ফিলার ছাদ, এগুলো, এটা হচ্ছে মানে ফাউন্ডেশনটা, ফাউন্ডেশন এবং এই যে আর্কিটেকচারটা বলতে গেলে ধরেন ফিলার উঠাইলো, ছাদ ঢালাই দিল, আর চারপাশে কিছু ইট টিট লাগাইলো, হালকা পাতলা একটু ইট লাগাই দিল। এখন কি এটা বসবাসের উপযোগী হয়েছে? ভাড়া দেওয়ার মতো উপযোগী হয়েছে? হয় না। এটাকে ভাড়া দেওয়ার মতো অথবা বসবাসের উপযোগী করার জন্য, বিক্রি করার উপযোগী করার জন্য কি করতে হয়? এটাতে দরজা দিতে হয়, জানালা দিতে হয়, রং করতে হয়। তারপরে অনেক ক্ষেত্রে বাংলাদেশে তো ফার্নিচার দেয় না, বিদেশে আবার ফার্নিচারও সেট করে দেয়, ঠিক আছে? তো সেরকম ভাবে ফার্নিচার সেট করে দেওয়া। হ্যাঁ, জানালার চিন্তা করে, আচ্ছা জানালার কি এই রংটা ঠিক হবে, পর্দার এই রংটা ঠিক হবে, ঠিক আছে, জানালার এই কালারটা ঠিক হবে, বাথরুমের যখন ইয়েগুলো লাগায়, আপনার
কি যেন বলে ডেকোরেশন, যখন বাথরুম ডেকোরেশন করে, এটা কি হয়, এই ম্যাটেরিয়ালসটা কি ঠিক আছে, এটার সাথে এই কালারটা হয়, ও আচ্ছা এটা হাত দিয়ে এইভাবে উঠাইলে সুন্দর হবে, এখন আর ওই যে টিউব মানে ট্যাপ ঘোরানোর দিন শেষ। হ্যাঁ, এরকম করে আধুনিক চিন্তা করে না, এই যে জিনিসগুলো লাগানো একটা বাড়ির মধ্যে, এই যেটা বসবাসের উপযোগী করা, সেটা হচ্ছে সিএসএস এর কাজ। এখন বসবাসের উপযোগীটার মধ্যে একটা পার্থক্য থাকে। পার্থক্যটা কেমন? কোন কোন বাড়ি আছে নরমাল, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, তারপর হচ্ছে রুম গুলোরে একটা একেবারে ওই যে চুনা মারে আমরা বলে কি, হ্যাঁ চুনা কালার, মানে খালি চুন মেরে দিছে আর মানুষ বসবাস করতেছে। এটা তো থাকা যায়, অসুবিধা হয় না, এটা তো থাকা যায়। আবার কোন কোন বাড়িতে কিরকম থাকে, প্রত্যেকটা জিনিস মানে ঘরের ভিতর মানে কি যেন বলে এটাকে, ইনডোর আর কি যেন বলে, কেউ কি বলতে পারেন শব্দটা, আমার মনে আসতেছে না ঠিক। এই যে আর্কিটেকচার যে ইয়ারা, হ্যাঁ ইন্টেরিয়র ডিজাইনার, যারা ইন্টেরিয়র ডিজাইনার, আবার ইন্টেরিয়র ডিজাইনার থাকে মানে কোন জায়গায় কোন টপটা বসবে সেটা পর্যন্ত ডিজাইন করা থাকে। ঠিক আছে, এটাও বসবাসের উপযোগী। এখন বসবাসের উপযোগী কতটুকু আপনি করলেন, মানে আপনি কতটুকু প্রফেশনাল করলেন কাজটা, এটা কিসের উপর তাহলে ডিপেন্ড করে? ওই যে আপনার সিএসএস কতটা সুন্দর আপনি করলেন। এখন আপনি যত সুন্দর করে ম্যাটেরিয়ালস লাগাবেন, আপনার বাসা ভাড়া তত বেশি হবে, আপনার ফ্ল্যাটের দাম তত বেশি হবে। আর যদি আপনি বাড়ি করছেন মজবুত করে, তাতে কোনো অসুবিধা নাই, কারণ বাড়ি তো বেসিক মানে আপনি স্টেবল দিয়ে করলেনই। আপনি বাড়ি করছেন কিন্তু বাড়ির কোনো প্ল্যান নাই, মানে সঠিক জায়গায় সঠিক জিনিস নাই। ঠিক আছে, আপনি সিঁড়িতে রেলিং দিলেন না, তাহলে কেউ বাসা ভাড়া নিবে? বাচ্চা ফলাফল করে তো মরবে। বাড়িতে সিকিউরিটি, আচ্ছা সিকিউরিটি ইস্যুটা যেহেতু প্রোগ্রামিং এর হাতে, সেটা নিয়ে এখন এখানে উদাহরণ না দিই। ঠিক আছে, এরপর আপনি মনে করেন যে রুম গুলোকে যেভাবে সাইজ করা দরকার সেভাবে করলেন। আমরা যদি রুমের সাথে লেআউটের একটা সম্পর্ক রাখি, আপনি রুম গুলো কোন কোন মাপের কোন জায়গায় কি হবে সেটাকে আপনি ঠিক না করে মনে করেন যে লম্বা স্কুল ঘরের মতো, ওই যে প্রাইমারি স্কুল থাকে না লম্বা, ওই প্রাইমারি স্কুলের মতো করে দিলেন, তাইলে কি এটা কেউ ভাড়া নিবে? কেউ নিবে না। তাহলে এই যে ডিজাইনটা, আমি আশা করি এই উদাহরণে আপনি বুঝতে পারছেন, কারণ আপনারা সবাই এডুকেটেড। এর বেশি আবার বক বক করলে হয়তো বিরক্ত হবেন বা বলাটা জুৎস হবে না। ঠিক আছে, মানে সিএসএসটা হচ্ছে একটা ওয়েবসাইটকে আপনি কতটা সুন্দর, মার্জিত, প্রফেশনাল, ইউজার ফ্লেক্সিবিলিটি থাকবে, দেখতে সুন্দর লাগবে, কালার গুলো আই ক্যাচিং হবে। ঠিক আছে, কালারটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার কালার কম্বিনেশন খুব বাজে, কিন্তু আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে, আপনারা কালারটা খুব দেখবেন। আমার কালার খুব বাজে, আমার কালার চয়েস বলতে গেলে মানে আমার শুধু সাদা টাইপের সবকিছু ভালো লাগে। আপনাদেরকে আবার উদাহরণ দেখাতে গেলে লাল আর নীল দেখায়, যাতে কারো একটু নেটওয়ার্ক দুর্বল থাকলেও যাতে একটু ক্লিয়ার দেখে, এই জন্য লাল আর নীল দিয়ে দেখায়। আমার একটু সাদার মধ্যে সবকিছু পছন্দ বেশি। হ্যাঁ, আমার কালার কম্বিনেশন খুব বেশি এটা ভালো হয় না ওয়েবসাইটের। যাই হোক, ডিজাইন তো এখন খুব বেশি একটা করা হয় না, প্রোগ্রামিং নিয়ে থাকা হয়, জাভাস্ক্রিপ্ট নিয়ে সারাদিন পড়ে থাকি। তো মানে সিএসএস এর এইটুকু যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আশা করি আর বেশি আর বলার দরকার নাই। সিএসএস টা কি আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তার মানে সিএসএস এর স্কিল ভালো হলে আপনার জবের ডিমান্ডটা বাড়বে। বিভিন্ন লোকাল জবে রিকোয়ারমেন্ট থাকে যে স্ট্রং সিএসএস উইথ স্ট্রং সিএসএস নলেজ, এই কথাটা উল্লেখ থাকে, উইথ স্ট্রং সিএসএস নলেজ। বড় বড় ফার্মগুলো এই কথাটা লিখে দেয়। তার মানে খালি শিখলাম মার্জিন কেমন দেয়, প্যাডিং কেমন দেয়, ফ্লোয়েড শিখলাম অথবা ফ্লেক্স শিখলাম অথবা বুট স্টেপ শিকার করে মানে ধুমধাম করে মনে করেন যে লেআউট বানায় ফেলে দিয়ে দিলাম, মানে ওয়েবসাইট হয়ে গেল। হ্যাঁ হয়েছে, ওয়েবসাইট আপনার হয়েছে তো, কিন্তু আপনি ওই এই টাইপের কোয়ালিটি নিয়ে আপনি আবার যদি দাবি করেন না 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 ওয়েব ডিজাইন শিখে লাভ নেই, কাজ তো পাই না, কাজ পেতে দেরি হয়ে যাচ্ছে, তো হইলো কেন? আপনাকে দিয়ে আপনি একজন থেকে কাজ করে টাকা আনবেন, ওই যে আমরা গ্রামের ভাষা বা বাংলাদেশের ভাষা বলে না, হ্যাঁ এক বাপের পকেটের টাকা আরেক বাপের পকেটে নেয়, ওটা কষ্ট আছে। হ্যাঁ, কষ্ট সব জায়গায় আছে। এখানেও যে একবার এসে আপনাকে কেউ এসে মানে ডাইকা ডাইকা এনে টাকা দিবে তা না, তবে এখানে একটা কিছু ফেসিলিটিস আছে। ফ্রিল্যান্সিং নিয়ে তো আর বলার কিছু নাই, কিছু ফেসিলিটিস বেশি থাকে। এখানে আপনার একটু স্বাধীনতা আছে, কাজের রেট ভালো, ভ্যালু ভালো। একজন ডিজাইনার যদি একটু ভালো ডিজাইন করতে পারে, তাহলে সে অন্ততপক্ষে খুব ইজিলি অল্প পরিশ্রম করে কারো প্রেসারে না থেকে স্বাধীনভাবে অন্ততপক্ষে মাসে, বাংলাদেশে যারা ডিজাইনার আছে 50, 60, 70, কেউ একের উপরে ইনকাম করে, যারা একটু টপ লেভেলে চলে গেছে। ঠিক আছে, লোকাল জবেও 30, 35, 40 হাজার টাকা, বাংলাদেশি লোকাল জবে 30, 35, 40 হাজার টাকা স্যালারি পাওয়া যায় এবং এনভায়রনমেন্ট খুব ভালো। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে খুব যে বেশি পরিশ্রম করতে হবে তা না, খুব বেশি না। হ্যাঁ, খুব বেশি পরিশ্রম করতে হবে না, একটু, হ্যাঁ জাস্ট একটু পরিশ্রম বলতে কি, এখানে কোর্সটা করার পাশাপাশি আপনারা একটু ভালো প্র্যাকটিস করবেন, এই আর কিছু না। ঠিক আছে, যাক আমরা সরাসরি ক্লাসে যাই। তাহলে সিএসএস এর মূল বিষয়বস্তুটা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। হ্যাঁ, এখন আমরা সিএসএস টা সরাসরি অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো সিএসএস কি
আমরা সিএসএস কিভাবে মানে অ্যাপ্লাই করব এটা আমরা আজকে প্রথম দেখব। আমরা প্রথমে একটা H1 ট্যাগ দিলাম, আমরা H1 দিয়ে শুরু করি উদাহরণগুলো। এটা দিয়ে আমরা সিলেক্টর, মার্জিন, প্যাডিং সবকিছু নিয়ে একটা দিয়ে আমরা সব উদাহরণগুলো ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, আপনাদের ম্যানুয়াল দেখা বা মডিউল অতটা দেখার দরকার নেই, আমার কথাগুলো ফলো করলে হবে। হ্যাঁ, H1 ট্যাগ এর মধ্যে এটা আমরা যদি আউটপুটটা দেখি, লাইভ সার্ভার আছে তো চলে আসবে এমনিতেই। লাইভ সার্ভার সার্ভার এখন ওপেন হচ্ছে না কেন? লাইভ সার্ভার না, আজকে বলবই দেরি করলো কেন ওপেন হতে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। এই যেভাবে আছে এটা এইভাবে থাকুক। হ্যাঁ, সংখ্যা আর একটু কমাই দিই, ওয়ার্ড আর একটু কমাই দিই, বুঝতে সহজ। আচ্ছা, এখন আমরা এটাকে স্টাইল দেব। স্টাইল দেওয়ার জন্য স্টাইল একটা অ্যাট্রিবিউট আছে। আমরা জানি যে অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়, এটা অনেকেই ভুল করে। অনেকেই এই কাজটা ভুল করে যে সিএসএসটা ভালো মতো অ্যাপ্লাই করতে পারে না। কি করে? এটা করে না, মানে এখানে যদি লিখি তাহলে এটা তো আমার আউটপুটে আসবে। আমার ট্যাগের ভিতর আমি যেটা আউটপুট এরিয়া, এটা হচ্ছে আমার আউটপুট এরিয়া। এই এরিয়ার ভিতর যদি আমি কোনো কিছু লিখি সেটা তো আউটপুট হবে, সেটা তো আমার কোনো লজিক্যাল কোনো কিছু দিবে না আমাকে। হ্যাঁ, আমার লজিক্যাল কোনো কিছু এখানে অ্যাপ্লাই হবে না। আমরা এইচটিএমএল ট্যাগের ভিতরে সাধারণত বারবার আবার বলি, আগেও বলছি, শুধুমাত্র এখানে যে জিনিসগুলো ইউজ হবে ট্যাগটা শেষ হওয়ার আগে, এখানে আমরা অ্যাট্রিবিউট আকারে এগুলোকে দিব। এগুলোকে বলে অ্যাট্রিবিউট। তো আমরা স্টাইল লিখবো সরাসরি এখন। হ্যাঁ, সিএসএস লেখার জন্য স্টাইল ট্যাগ দিব। স্টাইলের এজ এ সমান সমান, আর অ্যাট্রিবিউট লেখার নিয়ম এটাই। আপনি কি করবেন? প্রথমে যে অ্যাট্রিবিউটের নামটা লিখবেন, নামটা লিখে একটা সমান সমান, তারপরে একটা ডাবল কোটেশন যেটাকে বলে। হ্যাঁ, এই ডাবল কোটেশনের ভিতর আমরা আমাদের প্রপার্টিগুলো দিব। ঠিক আছে, আমরা ভিতরে আমাদের যে যে জিনিসগুলো দেওয়া দরকার আমরা সেগুলো দিব। ঠিক আছে, সিএসএস অথবা যেমন ধরুন আমি অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আমরা হাইফ এ স্টাফ লিখি না, ওই এরকমই একটা সমান সমান দিয়ে তারপর এটার ভিতরে লিখতে হয়। ঠিক আছে, তো সিএসএস এর সাধারণত দুইটা জিনিস হয়, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। এভাবে চিন্তা করতে পারেন। সিএসএস প্রপার্টি কি? ধরুন একটা কালার, আমি এটাকে একটা কালার দিব, ফর্মকে কালার দেওয়ার জন্য। হ্যাঁ, এটার যে প্রপার্টিটা, এটার নামই হচ্ছে কালার। কালার দেওয়ার পর আপনাকে যদি ভিজুয়াল স্টুডিও কোডে থাকেন তাহলে অনেকগুলো সাজেশন দিই। আমরা এই কালার তিন ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে আমরা এইচটিএমএল এ সরাসরি এই নামগুলো বসায় দিতে পারি। এখানে দেখেন কালারগুলোর নাম আছে, তবে এটা লিমিটেড। মানে আপনি একটা লিমিটেশনে পড়ে যাবেন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আরজিবি পদ্ধতি। আরজিবিটা আমরা লিখতে পারি। আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আমরা একটু পরে এটা দেখবো, রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু, এটার মানে কালারের একটা কোড আছে। সেই কোডগুলোকে কম্বিনেশন করে আমরা নিজেরাই বিভিন্ন কালারের বিভিন্ন কালার আমরা নিয়ে আসতে পারবো। এটা ভিজুয়াল স্টুডিও কোডে খুব ভালো সাজেশন দেয়, আমরা সেটা থেকেও দেখবো। তারপর আছে হেক্সা কোড। ঠিক আছে, হেক্সা কোড মানে হ্যাশ দিয়ে আপনার 6 সংখ্যা হয়, 6 সংখ্যার একটা কোড দিলে, ঠিক আছে, একটা বিভিন্ন কালারে বিভিন্ন কোড আছে, কোড দিলে কি হয়, এগুলো চলে আসে, মানে বিভিন্ন কালার আসে। হ্যাঁ, তো 8 জিবি হচ্ছে সবচেয়ে বেশি, আপনি মানে কালারটাকে বেশি মানে আপনার কন্ট্রোলে থাকবে, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন প্রথম অবস্থায় এখানে যে লেখাগুলো আছে সেখান থেকে একটা নেই। আমরা কোন কালার দেবো? শুরুতে লাল দেব, বললাম না লাল দেয় আপনাদের যাতে চোখে লাগে, লাল আর নীল, শুধু এই জন্য লাল আর নীলটা একটু বেশি ব্যবহার করি। তাহলে আবার রিপিট করতেছি, আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা নিলাম। হ্যাঁ, যেহেতু আমরা এটাকে স্টাইল করব, সিএসএস মানে কি? স্টাইল। আমরা ওয়েবসাইটকে স্টাইল করব, স্টাইল দিব। তো স্টাইলের জন্য কি করতে হবে? আপনাকে প্রথম দুইটা ভ্যালু নিতে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। তাহলে আমি দিলাম কালার প্রপার্টি। সিএসএস এর একটা প্রপার্টি হচ্ছে কালার। কালার দিলে কি হবে? ফন্টের কালার চেঞ্জ হবে, শুধুমাত্র ফন্টের কালার চেঞ্জ হবে। সে কালার প্রপার্টিটা দিলাম, দিয়ে আমরা কি করলাম? রেড। ভ্যালু দিলাম, ভ্যালুটা কি দিব? আমি কালারের একটা ভ্যালু দিব, সেটাই তো পাবে, আমি রেড দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের এটা কালারটা রেড হয়ে গেছে, সিম্পল। ঠিক আছে, আমাদের কালারটা রেড হয়ে গেছে। সিএসএস এর আরো অনেকগুলো প্রপার্টি আছে। হ্যাঁ, আমরা সেগুলো শেখার আগে আমরা আগে সিএসএস এর ইউজটা ভালোভাবে শিখি। ঠিক আছে, আমরা সিএসএস এর ইউজটা ভালোভাবে একটু শিখবো, তারপর আমরা অনেক বাকি যেগুলো আছে আমাদের কাজের জন্য দরকার, আমরা একটা ক্লাসে এগুলো কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এখন এইভাবে যদি আমরা আরো কিছু ট্যাগ নেই, ধরুন আমি কিছু পি ট্যাগ নিলাম।
পিটেকের ভিতরে আমি কিছু দামি কন্টেন্ট নেই, এই যে লরেম দিয়ে লেখা এটা কিন্তু দামি কন্টেন্ট। হ্যাঁ, আবার কেউ এটা নিয়ে কনফিউশনে থাকেন না, এটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে নেন। ওয়েবসাইটে গিয়ে আপনি মানে গুগলে গিয়ে যদি লেখেন লরেম ইপসাম লিখলে দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে আপনি এই কন্টেন্ট গুলো কপি করে নিয়ে আসবেন। মানে কোনো ডেভেলপার বা ডিজাইনার যখন লরেম ইপসাম লেখাটা দেখে তখন সে বুঝে না এটা দামি কন্টেন্ট, মানে এটা রিয়েল কন্টেন্ট না, এটা হচ্ছে দামি কন্টেন্ট এবং এটার জন্য কোনো কপিরাইট লাগবে না। হ্যাঁ, আমরা যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করবো আমরা লরেম ইপসাম এই কন্টেন্ট গুলো ইউজ করবো, এই জন্য করবো কারণ আমরা তো বাংলাদেশে তো যে কারো লেখা চুরি করা যায়, ঠিক না? এটা কোনো ব্যাপার না, একদম থিসিস চুরি করে ফেলে, লেখা তো পরের কথা। হ্যাঁ, তো আপনি একটা ওয়েবসাইটে ধরুন একজনের ওয়েবসাইটের ভাষা এরকম, আপনি ওটা এনে কপি করে বসাই দিলেন, এটা কিন্তু কপিরাইট ভাইরাস হয়, ঠিক আছে? তো লরেম ইপসাম হচ্ছে দামি কন্টেন্ট, মানে আমরা যারা ওয়েব ডিজাইনার আমরা লরেম ইপসাম এই দামি কন্টেন্ট গুলো ইউজ করবো, ঠিক আছে? এটার জন্য আপনাদের যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন লরেম লিখবেন। হ্যাঁ, লরেম লিখে যত সংখ্যা দিবেন তত সংখ্যা আসবে। আমি 20 সংখ্যা দিলাম, আর সংখ্যা না দিলেও একটা বাই ডিফল্ট মেবি 30-35 ওয়ার্ডের মতো একটা চলে আসে বা 50 ওয়ার্ডের মতো, ঠিক আছে? আমরা একটা পিটেক দিলাম, এখন এটা তো আমরা একটা ইয়ে দিব, স্টাইল দিব। স্টাইল দিতে গেলে আমরা কি করব, স্টাইল লিখবো। স্টাইল লিখেই আমরা এটাকে একটা কালারে দিচ্ছি। আমরা আপাতত শুধু কালারটা নিয়েই বিভিন্ন রকম দেখবো, শুধু কালার কালার এটাকে আমরা ব্লু দিচ্ছি, ঠিক আছে? এটা শেষে একটা সেমিকোলন দিয়ে শেষ করা ভালো, যাতে আরো ইউজ করা যায়। আমরা যখন ভ্যালু দিব, প্রপার্টি দিব, প্রপার্টির পর ভ্যালুর পর একটা সেমিকোলন দিয়ে আমরা এটাকে শেষ করে দিব, ঠিক আছে? এই যে এটা চলে আসছে, নীল কালারের আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে, ঠিক আছে? এখন এইভাবে আমরা সিএসএস টা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা আরো অনেক ভাবে আমরা সিএসএস টা ইউজ করতে পারি, আরো অনেক ভাবে। আমরা আরেকটা পিটেক, আমরা অনেকগুলো পিটেক নিয়ে আমরা এগুলোর ভিতর দেখবো যে কত ভাবে ইউজ করা যায়। আমি আবার 20 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিচ্ছি, নিয়ে আমরা এই যে সিএসএস টা ইউজ করলাম, এই অ্যাট্রিবিউট আকারে আমরা যে সিএসএস গুলো ইউজ করব এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, ইনলাইন স্টাইল। ইনলাইন মানে আমরা লাইনের ভিতর সিএসএস টা লিখতেছি। এটা ডিটেল আমি একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, এটাকে বলা হয় ইনলাইন স্টাইল, মনে রাখবেন এটাকে বলা হয়, একটু নোট করে রাখেন। ইনলাইন স্টাইল আমরা সিএসএস ইউজ করতে পারি 3 ভাবে, তাইলে আমরা একভাবে দেখলাম, এভাবে আমরা সিএসএস টা ইউজ করতে পারি কিভাবে, ইনলাইন স্টাইলের মাধ্যমে। এটাকে বলা হয় ইনলাইন স্টাইল, মানে অ্যাট্রিবিউট আকারে, অ্যাট্রিবিউটের মতো করে ইউজ করলাম, অ্যাট্রিবিউটের মতো করে ইউজ করলাম। আপনারা কি শুনতেছেন? একটু দু একজন লাইনে আসেন। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয়, কোনো কোশ্চেন থাকে তাহলে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা সাউন্ড গুলো মিউট করে নেন। হ্যাঁ, হ্যাঁ জি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ আরিফুল্লাহ জি, বুঝতে পারছি। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা টপিকটা শেষ হলে তারপর বলেন যে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেন করাটা ভালো, আমি আপনাদেরকে কোশ্চেন করার জন্য রিকোয়েস্ট করব, কারণ আপনি যখন একজনে কোশ্চেন করবেন আরেকজন হয়তো করতে অভ্যস্ত না, অনেকে আছে ক্লাসের মধ্যে না বুঝতেও কোশ্চেন করে না। হ্যাঁ, তো আপনি আপনার যে কোশ্চেনটা আরেকজনে কিন্তু সেই অ্যান্সারটা পাইলো, হ্যাঁ সবাই শেখা হলো। তাই যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ তাহলে আপনারা কোশ্চেন করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন ইনলাইন স্টাইল দেখলাম, এটা হচ্ছে ইনলাইন স্টাইল। এখন আমরা চাইলে এইভাবে যদি আমরা একটা ওয়েবসাইটের প্রায় কত লাইন, একটা ওয়েবসাইটে কখনো কখনো 3000-4000 লাইন কোড লেখা হয়। হ্যাঁ, একটা ওয়েবসাইটে 3 থেকে 4000 লাইন কোড লেখা হয়। তো প্রত্যেকটা ট্যাগকে ধরে ধরে আমাদের এইভাবে কি সিএসএস লেখা সম্ভব? এটার ভিতরে যদি আমরা এইভাবে সিএসএস লিখি, আমরা যদি কোনো সময় এডিট করতে চাই বড় একটা ফাইলের ভিতর, আমাদের পক্ষে কি এটাকে মেনটেন করা সম্ভব থাকবে? এখানে তো কিছুই না, একটা ওয়েবসাইটে 3000-4000 লাইন পর্যন্ত লেখা হয়ে যায়। এইচটিএমএল এই ফার্স্ট পেজে লেখা হয়ে যায় 400-600 পেজ, 600 লাইন। আমাদের পক্ষে কি সম্ভব এটা মেনটেনেবল রাখা, ম্যানেজেবল? আর এটা থাকবে না, এটা মেনটেনেন্স করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আমরা আরেকটা ভাবে আমরা সিএসএস টা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হেডের মধ্যে লিখতে পারি, একলের নিচে লেখা যায়, অসুবিধা নাই। এইখানে আমরা লিখতে পারি স্টাইল নামের একটা ট্যাগ আছে, স্টাইল নামের একটা এচটিএমএল ট্যাগ আছে, এটা সবসময় হেডে ইউজ করতে হয়। হ্যাঁ, স্টাইল আমরা এটার ভিতর লিখতে পারি। এখন এটার ভিতর লিখতে গেলে আমরা তো লিখলে তো আর কেউ পাবে না। হ্যাঁ, আমরা তো একটা মানে সিএসএস ইউজ করবো, মানে তো আমরা সুনির্দিষ্ট একটা মানে যে কোনো একটা এইচটিএমএল ট্যাগ বা যে কোনো একটা কন্টেন্টকেই তো আমরা এইচটিএমএল মানে সিএসএস টা অ্যাপ্লাই করব, ঠিক না? খুব সাধারণ একটা বেসিক এটা ব্যাপার। আমরা সিএসএস একটা নির্দিষ্ট কন্টেন্টের উপরে আমরা অ্যাপ্লাই করব, একটা এইচটিএমএল ট্যাগের উপরে অ্যাপ্লাই করব। তার মানে আমাদেরকে সেই ট্যাগটাকে রিচ করতে হবে, ধরতে হবে। ধরার তাহলে কিছু পদ্ধতি অবশ্যই আছে, ঠিক না? ধরার কিছু পদ্ধতি আছে যে আপনি খুব সহজেই
যেভাবে আপনি ধরতে পারেন একটা HTML ট্যাগ যেটাকে আপনি কালার করতে চান। এখন আমরা ধরে নিচ্ছি আপনি এটাকে কালার করতে চান, এই লাস্টটাকে, পিটাকে যদি কালার করতে চান, তাহলে এটার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আইডি ব্যবহার করা অথবা ক্লাস ব্যবহার করা অ্যাট্রিবিউটের মতো। আমরা এখানে স্টাইলটা না লিখে স্টাইলের পরিবর্তে কি করব, একটা ক্লাস লিখে ওকে একটা নাম দিয়ে দিব, ক্লাসের একটা নাম দিয়ে দিব। ক্লাসের একটা নাম দিলাম, আবার আইডি ব্যবহার করা যায়, আইডিটা আমরা পরে দেখব। ঠিক আছে, আমরা একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম, এটা প্যারাগ্রাফ, ঠিক না? আমরা এটার একটা নাম দিয়ে দিলাম প্যারা, এটার একটা নাম দিলাম কি প্যারা। প্যারা দিয়ে এখন আমি প্যারাকে ধরবো, এখন আমি প্যারাকে ধরবো, প্যারাকে ধরলে আমার পিকে ধরা হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবে একদম বিগিনার লেভেল থেকে আমি কথা বলতেছি। আমার মনে হয় না যে কারো প্রশ্ন থাকতে পারে বা বুঝতে অসুবিধা থাকবে। হ্যাঁ, প্রশ্ন থাকুক, কিন্তু বুঝতে মনে হয় অসুবিধা হওয়ার কথা না। আমি একটু মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য। আমি এই পিটাকে আমি আরেকটু বড় করে নিই, জুম করে নিই। হ্যাঁ, আমি এই পিটাকে ধরবো, এই পিটাকে আমি এখন সিএসএস দিব। তো দিতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে ধরতে হবে। ধরার জন্য আমরা কিভাবে ধরতে পারি, ক্লাস নেম অথবা আইডি নেমে ধরতে পারি। আমরা এখন একটা দেখবো ক্লাস। আমরা কি করলাম, ক্লাস নিলাম, ক্লাস নিয়ে প্যারা নাম দিয়ে দিলাম। এখন যদি আমরা এই প্যারাকে ধরি, এই প্যারাটাকে আমরা ধরি, তাহলে পিটাকে ধরা হয়। প্যারাটাকে ধরলে পিটাকে ধরা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন প্যারাটাকে ধরবো। তো প্যারাটাকে ধরার সিএসএস এ এটাকে ধরার একটা সুন্দর একটা সিস্টেম আছে, ডট দেওয়া। ডট দিয়ে আপনি যদি প্যারা লেখেন, তার মানে আপনি প্যারাগ্রাফকে ধরে ফেললেন। প্যারা লিখলে আপনি এই প্যারাতে আপনি ঢুকে গেছেন, আপনি টোটাল পিটাকে আপনি ধরে ফেলছেন। এটাকে এখন আপনি যা খুশি করতে পারবেন। এটা লেখার প্যারাটা লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, যেটাকে কার্লি ব্র্যাকেট বলে। হ্যাঁ, প্রোগ্রামিং এর ভাষা বা ডিজাইনের ভাষা এটাকে বলে কার্লি, আর ফার্স্ট ব্র্যাকেটটাকে বলে প্যারেনথিসিস। হ্যাঁ, এটাকে কার্লি ব্র্যাকেট বলে। কার্লি ব্র্যাকেটের ভিতর, হ্যাঁ, আপনি এটা ফাঁকা তো আমি করছি এমনি লেখা সৌন্দর্যতার জন্য, আপনি এখন এটার ভিতর সবকিছু লিখবেন। এখন আপনি যেভাবে আমরা একটু আগে স্টাইল লিখছি সেভাবে লিখবেন। কালার, এখন আমি কি কালার দিব, ইয়েলো দেই নাকি না, ইয়েলো চোখে পড়বে না। হ্যাঁ, আমি অন্য একটা কালার এখান থেকে চয়েস করি, টমেটো দিলাম, টমেটো কালার, শীতকাল, অনেক টমেটো হবে এখন। হ্যাঁ, আমরা টমেটো কালার দিলাম, দিয়ে একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিব। তাহলে এখানে আমরা কি করলাম, পিকে মানে আমাদের যে HTML ট্যাগ, এটাকে আমরা একটা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে এখানে আমরা ক্লাসটাকে ধরবো। মনে রাখবেন ডট প্যারা, মানে ক্লাসের নামের আগে ডট দিতে হয়, এটা হচ্ছে মূল কথা। ক্লাসের নামের আগে ডট দিতে হয়। আর এটাকে বলে ইনলাইন স্টাইল, ইন্টারনাল স্টাইল, সরি, এটা হচ্ছে ইনলাইন স্টাইল, আর এটাকে বলা হয় ইন্টারনাল। মানে আমরা HTML ট্যাগের ভিতরে, HTML ফাইলের ভিতরে আমরা স্টাইল ট্যাগ দিয়ে হেডের মধ্যে, এই হেডের নিচে অনেকে দেয়, বডির ভিতর দেয় না। এটা হচ্ছে ঠিক হেডটা যেখানে শেষ হবে তার আগে লিখবো, এটা হচ্ছে কনভেনশনাল নিয়ম। আপনি এখানে লিখলে হবে, এই জায়গায় লিখলে হবে, কিন্তু না, আমরা যেটা নিয়ম আমরা সেটা পালন করব। আমরা এইখানে লিখব স্টাইল, স্টাইল লিখবো কি ডট প্যারা, ডট প্যারা। এখানে আমরা নামটা দিচ্ছি প্যারা, যে নাম দিবেন এখানে সেই নামটা হবে। আমি প্যারা না দিয়ে দিচ্ছি, ধরুন কি দিব নাম, হ্যাঁ, বাংলাদেশ দিই। আপনি যা নাম দিবেন ওইখানে শুধু ওইটা লিখে দিলেই হবে। লিখলাম বাংলাদেশ, এখন আপনি এখানে দিবেন বাংলাদেশ, তাহলে আমাদের ওইটাকে ধরা হবে। এখন দিলাম কালার টমেটো। এবার আমরা আউটপুটটা যদি দেখি, অবশ্যই টমেটো কালার চলে আসছে। ঠিক আছে, টমেটো কালার। তাহলে আমরা কি করলাম, ইন্টারনাল, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আমরা দুই রকম দেখলাম। কারো কোনো কোশ্চেন আছে যেহেতুটুকু বুঝেন নাই? যদি কোনো, হ্যাঁ, আস্তে আস্তে, এটা না অ্যাডভান্সে প্রশ্ন করেন না, যতটুকু বুঝেছি ততটুকুর ভিতর করে। হ্যাঁ, প্রশ্ন করছেন, এটা প্রশ্ন করছেন, অনেক ভালো প্রশ্ন। এদিকে আমরা রাখছিলাম একটু পরে। এইটুকু আশা করি তাহলে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, আমরা সোজাও ধরতে পারি। আমরা এখানে স্টাইলের ভিতর থেকে উনি যে প্রশ্নটা করছে আমরা সেটাই সমাধান করে দিই। আমরা এখান থেকেও চাইলে ধরতে পারি, এখান থেকেও সরাসরি পিকে আপনি ধরতে পারবেন। আমরা যদি ক্লাস লিখি যেমন বাংলাদেশ, তাহলে এটার আগে কি করব, আমরা ডট সাইন দিব। কিন্তু যখন আমরা সরাসরি HTML ট্যাগ, যখন আমরা সরাসরি HTML ট্যাগ লিখবো, এটা তো HTML ট্যাগ, পি একটা HTML ট্যাগ, এইচএন একটা HTML ট্যাগ, তখন আমরা পি দিব। পি দিয়ে ঠিক এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা সিএসএস লিখতে পারবো। তাহলে আমরা এটাকেও একটা কালার দিই, পিকে, পিকে একটা কালার দিলাম কি, এখান থেকে একটা চয়েস করি, এই যে কি জানি নাম, এটা দিলাম। এখানে অনেক বড় একটা প্রবলেম হবে, মস্ত বড় একটা প্রবলেম হবে। আমরা প্রবলেমটা একটু দেখব। কালারটা অন্য কালার দিলে আপনাদেরকে ভালো বোঝানো যেত। আমি এটাকে আবার
ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক দিলে বুঝতে পারো। দেখেন আমি যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক তো আসে নাই। আমি যে কালারটা ব্ল্যাক দিলাম, ব্ল্যাক আসে নাই। প্যারাগ্রাফ এটাকে নেয় নাই, নেওয়ার কথা কিন্তু নেয় নাই। কেন নেয় নাই কেউ বলতে পারেন? ক্লাসটা তো আগে পাচ্ছি, আমি বাংলাদেশটা উপরে লিখছি। প্যারাগ্রাফের ভিতরে, আচ্ছা তাহলে আমরা এটা সমাধান করার জন্য আমরা আরেকটা পি ট্যাগ নিই। পি ট্যাগের ভিতরে এটার মধ্যে আমরা কিছুই দিলাম না, এখন দেখি ব্ল্যাকটা পাই। ব্ল্যাক তো বাই ডিফল্ট আমরা বুঝতে পারবো না, আমরা এটাকে একটা কালার কি দিব, এটাকে ইয়েলো কালার দিয়েছি, ইয়েলোটা স্পষ্ট দেখা যায়। এখন ইয়েলো কালার পাইছি, বাকিগুলো পায় নাই, একটাও পায় নাই। প্যারাগ্রাফ আছে কয়টা? 3টা প্যারাগ্রাফ আছে এখানে। পি আছে কয়টা? 3টা। 3টার মধ্যে শুধু একটা পাইলো, বাকিগুলো কেন পাইলো না? কারণ হচ্ছে প্রায়োরিটি। কারণটা হচ্ছে প্রায়োরিটি, কে কতটুকু প্রায়োরিটি পাচ্ছে, এটাই হচ্ছে এখানে মূল বিষয়। ঠিক আছে, এখানে দেখেন সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে সবসময় ইনলাইন সিএসএস এর। এই যে আমরা ইনলাইন লিখলাম না, এই ইনলাইন সিএসএস এর সবসময় প্রায়োরিটি বেশি থাকবে। ইনলাইন সিএসএস এর এখানে কালার ব্লু, দেখেন এই ব্লুটা সে চেঞ্জ করতে পারে নাই, এই ব্লুটাকে সে চেঞ্জ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমি ইনলাইন ইউজ করে ফেলছি একটা কালার অলরেডি। মানে আমাদের ব্রাউজার উপর থেকে সবসময় পড়ে আসে, মনে রাখবেন, উপর থেকে পড়ে আসে ব্রাউজার। এখানে পড়ছে ডট বাংলাদেশ কালার টমেটো, সে পড়ে আসছে, পড়ে এসে কি করছে, এখানে আসছে, আয়সা এখানে পি, এখানে আসছে পিতে, প্রথম পিটা ধরি, পিতে আসে সে কিন্তু মানে প্রথমে সে এটা নিয়ে নিছে, পি এর কালার ইউলো। ধরেন আমি যদি শুধু পিটা চিন্তা করি, সে প্রথমে কিন্তু হলুদ কালারটা নিয়ে নিচ্ছে, হলুদ কালার নিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে আসছে, নিচে এসে এখানে দেখছো এখানে আবার নতুন করে একটা রেজাল্ট দেওয়া কালার ব্লু। মানে সিএসএস সবসময় নিচেরটাকে প্রায়োরিটি দেয় বেশি, সব শেষ রেজাল্টটাকে। আমরা এটাকে একটু ইন্সপেক্ট করব, আমরা যদি একটু ইন্সপেক্ট করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। এই যে ইন্সপেক্টের জন্য এই যে ইন্সপেক্ট এলিমেন্টে মানে ক্লিক করতে হবে। মজিলাতে থাকলে ইন্সপেক্ট এলিমেন্ট, আর ক্রোমে থাকলে শুধু ইন্সপেক্ট দিলে এটা চলে আসবে। হ্যাঁ, আমরা যদি একটু ইন্সপেক্ট করি তাহলে আমরা এটা দেখব কি হয়েছে মূলত এটার ভিতরে মূলত কি হয়েছে আমরা এটা দেখব। আমরা ধরে এটার মধ্যে একটু প্রথমটা নিয়ে একটু ঝামেলা, এটার মধ্যে কয়েকটা দেওয়া আছে। দেখেন এই যে কালার ইউলো, সে কি করছে, প্রথম কালার ইউলোটা করছে, আমরা এই প্যারাগ্রাফটা ধরছি কিন্তু এই যে দেখেন এখানে আপনারা মার্ক করবেন, মার্ক করলে সবুজ সাইন আসবে, সাইন আসলে এখানে দেখেন কার্সর এক এক জায়গায় নিলে এক একটা জিনিস আসে। ঠিক আছে, তো আমরা যেটাকে ধরতে চাই এটার উপর নিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটার এই প্রপার্টি গুলো সিএসএস গুলো এই পাশে চলে আসবে, আর এই পাশে আমরা এইচটিএমএল গুলো সব দেখতে পারতেছি। হ্যাঁ, এই পাশে আমরা এইচটিএমএল গুলো সব দেখতে পারতেছি। তাহলে এটা কি করলো, কয়টা কালার পাইলো? এটা হচ্ছে বাই ডিফল্ট, প্যারাগ্রাফের বাই ডিফল্ট কিছু ইয়ে আছে, প্রপার্টি আছে। হ্যাঁ, আর এখানে আমরা এই দুইটা জিনিস ফলো করি। এলিমেন্ট ডট স্টাইল, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্টের জন্য, ইনলাইনেরটাকে সে প্রায়োরিটি দিচ্ছে। আর এমনিতে যে আমরা পি তে দিছিলাম কালার গুলো, দেখেন এটা পাইছে, পায়া উপরে ক্রস চিহ্ন, পাওয়ার পরে উপরে ক্রস চিহ্ন, মানে সে এটাকে প্রিন্ট করে নাই। কেন করে নাই? কারণ ইনলাইন স্টাইলের প্রায়োরিটি বেশি। ঠিক আছে, আচ্ছা এটা থাকুক। এরপরে আমরা দেখতে পারি কি আরেকটা পদ্ধতি আছে, আমরা এবার এক্সটার্নাল ইউজ করব। এক্সটার্নাল ইউজ কিভাবে? আমরা ইনলাইন দেখলাম আর হচ্ছে ইন্টারনাল দেখলাম। হ্যাঁ, আমরা এক্সটার্নাল দেবো। এক্সটার্নাল দেখার জন্য আমরা এক্সটার্নাল একটা ফাইল দেবো, যে কোনো নামে নিতে পারি, তবে কনভেনশনাল নিয়ম হচ্ছে স্টাইল ডট সিএসএস। আপনার ডটের পরে সিএসএস, যেমন আমরা এসটিএমএল নিতাম না, ডট এসটিএমএল সিএসএস লেখার জন্য ডট সিএসএস আপনাকে নিতে হবে। ডট সিএসএস এর আগে আপনি যা খুশি লেখেন। একটা মিনিট, পাগল হয়ে গেছিস কি চেপে? হ্যাঁ,
আমি এর দিকে যাই, আমি পাচ্ছি না কথা বলতে একবারে। আমি নিজেই মিউট করছি, একটু প্রবলেম হয়েছে তাই। আচ্ছা, আমরা এক্সটার্নাল ইউজ করতে পারি। এক্সটার্নাল কিভাবে ইউজ করবো? ডট সিএসএস। এর আগে আমরা যা খুশি লিখতে পারি, স্টাইল লিখতে পারি, যা খুশি লিখতে পারি। তবে আমরা একটা কমন স্টাইল তো আমরা অনেকগুলো ইউজ করবো। ইন্ডেক্স, এই আপনার ইন্ডেক্স কিন্তু অনেক ফাইল, গত ক্লাসে আপনার দেখাচ্ছি না, অনেকগুলো কিন্তু আমরা পেজ ইউজ করতে পারি, অনেকগুলো। হ্যাঁ, ইন্ডেক্স ডট এচটিএমএল, অ্যাবাউট ডট এচটিএমএল, এবং যত খুশি যে নামে নেন, অসুবিধা নাই। বাট ডট এচটিএমএলটা ঠিক থাকতে হবে, এটা তো ঠিক, ডট সিএসএসটা ঠিক থাকতে হবে। এখানে এবার আমরা চাইলে কি করতে পারি? হ্যাঁ, আমরা এখানে যে ইনলাইন গুলো দিছি, আমরা এগুলোকে এখন নিয়ে যেতে পারি। এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলোকে আমরা এখান থেকে, আচ্ছা এখান থেকে থাকুক, আমরা কাটবো না, আমরা এখান থেকে ধরবো। পিটাকে এখানে ধরছি না, আমরা আবার পিটাকে ধরবো। এখানে পিটাকে আমরা এখানে একটা কালার দিই, ঠিক আছে? পিটাকে আমরা এখানে একটা কালার দিই। আপনি সিএসএস ফাইলের ভিতর যখন লিখবেন তখন কিন্তু আর স্টাইল ট্যাগ লাগবে না, কারণ আমি তো এটা ডট সিএসএস দিয়েই দিছি। এটাতে আমি সিএসএস লিখবো, আমি বলে দিছি, ডিক্লেয়ার করে আসছে যে এটাতে আমি সিএসএস লিখবো। এখন আর আপনাকে স্টাইল ট্যাগ দিতে হবে না। কিন্তু এখানে স্টাইল ট্যাগ কেন দিছি? আমি আমার ব্রাউজারকে বুঝাইতে চাইছি যে এটার মধ্যে আমি স্টাইল লিখবো। এটার ভিতরে আমরা যখন লিখবো তখন এটা স্টাইল হিসেবে এক্সিকিউট হবে স্টাইল ট্যাগের ভিতরে। কিন্তু এটা তো আমি তো আর এখন এইচটিএমএল ফাইলের মধ্যে নয়, আমি তো আমার নিজের বাড়িতে চলে আসছি, নিজের দেশে চলে আসছে, নিজের জগতে চলে আসছি। এখন আর কিছু দরকার নেই, জাস্ট আমরা যেটাকে ধরবো এগুলোকে বলা হয় সিলেক্টর। আমরা সিলেক্টর গুলো নিব। সিলেক্টর 3 প্রকারের হয়, ঠিক আছে? নরমালি 3 প্রকারের, হ্যাঁ 4 প্রকারের, কিন্তু 3 প্রকারের ইউজ হয় বেশি। এটা হচ্ছে, একটা হচ্ছে এইচটিএমএল ট্যাগকে ধরবো। হ্যাঁ, প্রথম আমরা কি ধরতে পারি, আমরা এটা একটু বেসিকটা ক্লিয়ার হয়ে নেই। আমরা এইচটিএমএল ট্যাগকে ধরতে পারি, ঠিক আছে? তারপর আর কাকে ধরতে পারি আমরা? আচ্ছা, আমরা একটু আমরা সিএসএস এর ভিতর যে কমেন্ট, আমরা তো এইচটিএমএল এর কমেন্ট দিচ্ছি না, সিএসএস এর কমেন্টটা হচ্ছে এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার, আবার একটা স্টার দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ। এর ভিতরে আপনি যা লিখবেন এটা ব্রাউজার পড়বে না, আউটপুটে আসবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে সিলেক্টর কি আছে? এইচটিএমএল, আর একটা হচ্ছে ক্লাস, আর আরেকটা হচ্ছে আইডি, আর একটা হচ্ছে নেম। এটা এখন আমরা দেখবো না, নেমটা হচ্ছে শুধু যে করে জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। এই 3টা ভাবে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা যে কোনো কিছুকে সিলেক্ট করতে পারি। আর সুডো ক্লাসের মাধ্যমে আমরা একটু ভিন্নভাবে সিলেক্ট করতে পারি, বাট নরমাল কনভেনশনালি হচ্ছে আপনারা ধরে রাখেন এই 3টাই। আমরা এই 3টা নিয়ে এখন কথা বলবো, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? সিলেক্টর, পি সিলেক্টর আমরা ইউজ করলাম। ইউজ করে আমরা এটাকে এখন একই জিনিস দেব, কালার। আমরা এটাকে কালার দিলাম, কি কালার দিব? কমন কালার কি আছে? আর কমন কালার আছে গ্রিন দিই। এখন দেখি, হ্যাঁ আমাদের এটা কিন্তু কোনো আউটপুট দিবে না। কেন দিবে না? আমরা যে এক্সটার্নাল সিএসএস ফাইলটা ইউজ করছি, এই কমেন্টটাকে সবার উপরে নিয়ে নিই, এটা আপনারা রেখে দিই যাতে আপনারা দেখতে পারেন। আমি যে এক্সটার্নাল সিএসএস টা ইউজ করছি, এটার সাথে কি আমার এই ফাইলের কোনো সম্পর্ক আছে? কেউ এসে বলতে পারেন? কোনো সম্পর্ক নাই। তাহলে আমাকে সম্পর্ক স্থাপন করে দিতে হবে। এটাকে করতে হবে লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এটা লেখা সুন্দর নিয়ম হচ্ছে টাইটেলের উপরে লেখা। টাইটেলটাকে সবার নিচে রাখা ভালো, হ্যাঁ টাইটেলটাকে। তবে স্টাইলটা এখানে লেখা যায়, এটা অসুবিধা নাই, কিন্তু লিঙ্কগুলোকে এখানে ইউজ করবেন। তাহলে আমরা একটা লিঙ্ক লিখবো। হ্যাঁ, লিঙ্কটা একটা ফলো, সরি অ্যালাইট লিঙ্ক, এটা জাস্ট রিলেশন স্টাইল শিট আর এই স্টেপ যে অ্যাঙ্কর ট্যাগের মতো এখানে আমরা লিখে দিব। এটা আছে কি আমাদের রুট ফোল্ডারে আছে, স্টাইলটা রুট ফোল্ডারে আছে, স্টাইল ডট সিএসএস লিখে দিলাম। এখন আমাদের ওই ফাইলটা এখানে আসবে, এক্সিকিউট হবে। এই যে দেখেন রিলোড নিচ্ছে, কিন্তু আমার ওখানকার কোনো প্রপার্টি পায় নাই, একটা পিও পায় নাই। দেখি এটাকে লোড হয়েছে কিনা। এই যে দেখেন কালার গ্রিন, আমরা যে এক্সটার্নাল সিএসএস এ দিয়ে আসছি কালার গ্রিন, এটা কিন্তু আসছে, এটা কিন্তু আসছে। এই যে দেখেন কালার গ্রিন, কালার ইয়েলো, কালার ব্লু। প্যারাগ্রাফে আমাদের 3টা ভ্যালু পাইছে। কয়টা ভ্যালু পাইছে? 3টা। দেখেন তো কোনটা কোনটা। এই প্যারাগ্রাফ আমরা যদি এটাকে ধরি, ওইগুলোতে ইনলাইন, মানে এটাকে এখন আমরা বাইরে থেকে এই কালার প্রপার্টিটা আমরা ইউজ করতে পারবো না, অন্যগুলো দিতে পারবো। উদাহরণগুলো আরো ক্লিয়ার হবে আমরা, হ্যাঁ একটু পরে আমরা এগুলো ক্লিয়ার হবো। তাহলে আমি শুধু যদি এই পিটাকে ধরি, মনে করেন এই পিটাকে নিয়ে এখন আমরা একটু খেলতেছি, তাহলে এই পি এর কি কোনো ইনলাইন স্টাইল নাই। এটাকে আমি এখান থেকে দিলাম পি এর কালার ইয়েলো, আর বাইরে থেকে দিলাম গ্রিন, বাইরে থেকে দিলাম গ্রিন। তাহলে কোনটা পাইলো? আমি এটাকে ধরি, এই ইউলোটাকে যদি ধরি, তাহলে আমি দেখতেছি যে
গ্রিন পায় না, ইয়েলোটা পাইছে। পি ট্যাগটা কি করছে, গ্রিন পায় না ইয়েলো পাইছে। আবার যদি আমি এটার দিকে দেখি, যেটা ব্লু হয়ে আছে, তাহলে সে কি করলো, বাইরে থেকে পাইছে গ্রিন, আবার হেড থেকে, হেড সেকশন ইন্টারনাল, এই যে হেড সেকশন, হ্যাঁ ইন্টারনাল সিএসএস, তাহলে সে বাইরে থেকে মানে এক্সটার্নাল, যে এখানে লেখা আছে স্টাইল ডট সিএসএস 10 নম্বর লাইন, দেখেন স্টাইল ডট সিএসএস 10 নম্বর লাইন, এই যে 10 নম্বর লাইন প্যারাগ্রাফটাকে ধরলাম, সে স্টাইল ডট সিএসএস এর 10 নম্বর লাইন থেকে গ্রিন পাইছে। এই পিটা কিন্তু খেয়াল করবেন, এই পিটা সে স্টাইল ডট সিএসএস এর 10 নম্বর লাইন থেকে পাইছে গ্রিন কালারটা, সে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর 15 নম্বর লাইন থেকে পাইছে ইয়েলো কালারটা। ইন্ডেক্স ডট এইচটিএমএল এর 15 নম্বর লাইন থেকে, একটু মিউট করেন, কার্ডটা যেন ওপেন আছে। আব্দুল্লাহ, আচ্ছা অফ হইছে, এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে সে কি করলো, এখানে 15 নম্বর লাইন দেখেন, 15 নম্বর লাইন থেকে পাইছে ইয়েলো, এটাকেও সে ব্রাউজার প্রথম পড়ছে এক্সটার্নালটা, তারপর পড়ছে ইন্টারনালটা, ইন্টারনালটা পড়ার পর সে প্রায়োরিটি দিছে ইনলাইনকে, সে প্রায়োরিটি দিছে ইনলাইনকে। এটাই হচ্ছে আমাদের বুঝার বিষয় যে কোনটা প্রায়োরিটি বেশি। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ইনলাইন স্টাইলের, তারপর প্রায়োরিটি হচ্ছে ইন্টারনাল স্টাইলের, তারপর প্রায়োরিটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জেনে ফেলছি, একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, একটু নোট করে রাখতে পারেন, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এক্সটার্নাল। তাহলে আমরা এটাও আমরা বুঝলাম। এখন আমরা এটাকে কেটে দিব, কারণ এটা, আচ্ছা এটা আমি কমেন্ট করে রাখি, এটাকে আমি কমেন্ট করে রাখলাম আপনাদের জন্য থাকুক। এইখানে আমরা মূলত নরমালি আমরা কোনো সিএসএস লিখি না বা লেখার প্রয়োজন নাই। আমরা দুই জায়গায় সিএসএস লিখবো, দুইটা জায়গায়। একটা হচ্ছে যখন খুব ইমার্জেন্সি প্রয়োজন হবে তখন আমরা এখানে লিখবো, অথবা আমরা এক্সটার্নাল ইউজ করবো, দুই ভাবে আমরা ইউজ করবো। ঠিক আছে, কিন্তু হেডে করা যায়, শুধু এটা আপনাদেরকে জানালাম। অনেক জায়গায় দুই চারটা কোড হেডে অনেকে লিখে রাখে, অনেকে হেডে লিখে রাখে, কারণ স্টেশন দেখা গেছে একটু মানে আনম্যানেজেবল হয়ে যাবে এই ভয়ে এখানে দুই চারটা কোড অনেকেই লেখে। বাট আমরা ব্যবহার করব এক্সটার্নাল সিএসএস, বেশি ব্যবহার করব এক্সটার্নাল সিএসএস। আর যখন খুব বেশি বিপদে পড়ে যাব তখন আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব। এখন আসেন সিলেক্টর নিয়ে কথা বলি। আমরা এটাকে কি করলাম, এখন আমরা আউটপুটটা একটু দেখি তো। আউটপুট চেঞ্জ হয়ে গেছে অলরেডি, দেখেন এটা গ্রিন হয়ে গেছে। এটা গ্রিন হয়েছে কারণ এটা এখন এখান থেকে এটা যখন পায় না, এটা আমি কমেন্ট করে দিচ্ছি, ব্রাউজার এটা কাট করতেছে না। এই যে এখানে যে আমরা বাংলাদেশ দেওয়া, এটা এখান থেকে পাইতেছে না, এখন বাইরে যে পিটা আছে সে পিটাকে নিচ্ছে, গ্রিনটাকে। এখন আমাদের দুইটা ট্যাগ গ্রিন নিয়ে নিছে, ঠিক আছে, কারণ এই দুইটা এখন খালি আছে, এই দুইটা ট্যাগ, এই দুইটা ট্যাগে এখন ইনলাইন কোনো স্টাইল নাই। আর বাংলাদেশটা আমরা কল করা আছে অন্য জায়গায়, কল করা নাই কোনো জায়গায় বাংলাদেশটা। আমরা এখানে একটু কল করি, দেখি কোনটা আসে। ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন, এই টেকনিকটা একটু খেয়াল করেন। এই দুইটা কিন্তু এখন গ্রিন আছে। আমরা এখন দ্বিতীয়টাকে নিয়ে একটু দুষ্টামি করবো, হ্যাঁ একটু ট্রিক্স খাটাবো। দ্বিতীয়টা করে আছে, এই যে এখানে আছে, এটা তো একটা ক্লাস আছে, কিন্তু ক্লাসটা কোনো জায়গায় কল হয় নাই। যেখানে কল হয়েছিল আমি এটাকে কমেন্ট করে দিছি। সরি, আজকে সর্দিটা অনেক বেশি বাইরে গেছে, আর একটু রাস্তায় আসতে একটু ধুলাবালি পড়ে যায়, তখন আরো বেশি বাইরে যায়। এখন আমরা বাংলাদেশটাকে ধরবো। আমরা যখন পি কে ধরতেছি তখন সে কিন্তু একটা ভ্যালু পাইতেছে, কমন পি, মানে আমরা কমন পি। এই ক্ষেত্রে আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কখনো HTML ট্যাগ ইউজ করব না? HTML ট্যাগের কোনো কিছু দেওয়া ঠিক না, এটা কি বুঝতে পারছেন? বাকি ভাই লাইনে আসেন তো। আচ্ছা আমি বুঝে বলতেছি, দেখি দুই একজন বুঝছে কিনা। বাইজিদ হাসান, আপনার মাইক্রোফোনটা একটু ইয়ে করেন, আনমিউট করেন। বাইজিদ হাসান আনমিউট করছেন না? বাপ্পি কি শুনতেছেন? হ্যাঁ বাইজিদ হাসান বলুন তো, আমরা সাধারণত কেন আমরা HTML ট্যাগে আমরা কোনো CSS প্রপার্টি ইউজ করব না, একটু বলুন তো। আপনার কি কোনো আইডিয়া আসছে এতক্ষণ? আমরা HTML ট্যাগে নরমালি কোনো CSS ইউজ করব না, নরমালি ইউজ করব না, খুব কম ইউজ করব। এটার একটা অসুবিধা আছে, অসুবিধাটা কি বুঝতে পারছেন? কারো থিঙ্কিং এ আসে এটা যে কেন আমরা নরমালি ইউজ করব না? মানে HTML ট্যাগকে সরাসরি ধরবো না। আমাদের সিলেক্টর কয়টা? তিনটা না? HTML ক্লাস আইডি,
না, আমরা HTML ট্যাগকে ধরবো না, কারণ এই পিটা তো আরো অনেকবার ইউজ হবে। হ্যাঁ, আপনার এর কাছাকাছি এই পিটা তো আরো কতবার ইউজ হবে। এখন সব জায়গায় কি আমি গ্রিন কালার দিব? আমি যখন পি কে মানে আমি যখন HTML ট্যাগ, যে কোনো HTML ট্যাগকে ধরে যখন আমি কোনো CSS লিখবো, এটা তো যত জায়গায় ইউজ হবে তত জায়গায় আমার এটা পাবে, তত জায়গায় পাবে। তাইলে কি আমার এটা হইলো? আমার ওয়েবসাইট ডিজাইন হবে? আমি তো সারা বাড়িতে এক রং লাগাবো না, আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রং লাগাবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু দিব, বিভিন্ন জায়গায় প্যাডিং এক রকম দিব, মার্জিন এক রকম দিব, এক একটা লেআউট এক এক জায়গায় এক এক রকম হবে, ঠিক না? তো এই জন্য নর্মালি আমরা কি করব? আমরা HTML ট্যাগকে খুব প্রয়োজন না হলে আমরা ইউজ করব না। কিন্তু দেখেন, আমি যদি এখানে বাংলাদেশটাকে সরাসরি ধরে যদি দেই ডট বাংলাদেশ, এটাকে যদি এখন আমি দেই কালারটা নিয়ে করতেছি সবকিছু, আমি কালার দিয়ে দিলাম রেড। এখন দেখেন এটা কালার রেড হয়ে গেছে, এটার কালার রেড হয়ে গেছে। এখন আমি মানে আমি যদি ক্লাস দিয়ে ধরি, আমি যাকে যেটা দিতে চাই সেটা দিতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, আমি বাংলাদেশটা উপরে দিই, বাংলাদেশটা একটু উপরে দিই, এখন তো এতে কোনো চেঞ্জ আসে কিনা? কোনো চেঞ্জ আসেনি, কারণ আমরা ক্লাসটা স্পেসিফিক করে ফেলছি। ক্লাস দিয়ে আমরা কি করলাম? স্পেসিফিক করে ফেললাম। ক্লাস যখন দিব তখন এটা অনেকটা ইনলাইন স্টাইলের মতো কাজ করবে, ঠিক আছে? আমরা যখন ক্লাস দিব তখন এটা অনেকটা ইনলাইন স্টাইলের মতো কাজ করবে। কিন্তু তার চাইতেও বেশি প্রায়োরিটি পাবে যদি আপনি একদম সরাসরি এখানে কোড লিখে ফেলেন। এখানে আমরা একটা কোড লিখে দেখি, স্টাইল, এটা এখন রেড আছে না, আমরা এই কালারটাকে ব্লু দিব, ঠিক আছে? আমরা এই কালারটাকে ব্লু দিব। এখন এটা ব্লু পাইছে, এখন এটা ব্লু পাইছে, মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এখানে যদি সরাসরি স্টাইল দিয়ে কোনো কিছু লেখেন, এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। আর এরপরে প্রায়োরিটি পাবে আপনি যদি ক্লাস কিংবা আইডি দিয়ে যেটাকে কল করবেন সেইটা। তারপরে প্রায়োরিটি পাবে কোনটা? আপনি যদি HTML ট্যাগ দিয়ে কোনো কিছুকে কল করেন, গ্লোবাল, মানে HTML ট্যাগ দিয়ে যখন কোনোটাকে কল করবেন তখন এটা হবে গ্লোবাল, ঠিক আছে? দেখ, এটা আমরা সরাই ফেলি, এটা আর CSS কোডের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটাকে একটু কমেন্ট করি, একটু পর খুলে দেব। এখন আমি পি কে কি দিলাম? কালার গ্রিন। এখন আমার প্যারাগ্রাফ গুলো গ্রিন কালার আছে, দুইটা প্যারাগ্রাফ গ্রিন কালার আছে। উপরেরটাকে তো আমি ইনলাইন স্টাইল দিয়ে রাখছি ব্লু, উপরেরটাকে আমি ইনলাইন স্টাইল ব্লু দিয়ে রাখছি। এটা থাকুক, আপনাদের প্র্যাকটিসের জন্য কাজে লাগবে, তবে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখেন। আমি পিটাকে এখন আবার ধরবো, পিটাকে আমি আবার ধরবো, ধরে আমি এখন আবার কালার দিব, দেখি এখন কোনো চেঞ্জ আসে কিনা। আরেকটা কালার দিব, আরেকটা কালার কি দিব? এবার এটাকে ইউলো দেই। এখন দেখি, সেমিকোলন দিয়ে কিন্তু শেষ করতে হবে। হ্যাঁ, এখন দেখি আমরা পিটাকে কিন্তু দুইবার ধরলাম, একবার লিখলাম কালার গ্রিন, একবার লিখলাম ইউলো। আমরা বাংলাদেশ, আমরা সিএসএস ইয়েটাকে, ক্লাসটাকে আমরা কোনো প্রপার্টি দেইনি, ধরিনি। এখন দেখেন আমাদের দুইটা ইউলো হয়ে গেছে, দুইটাই ইউলো হয়ে গেছে। কারণ কি? দুইটাই তো এখন একই জায়গায়, দুইটা একই জায়গায় আছে। দেখেন দুইটাই এক্সটার্নাল, একটা গ্রিন একটা ইয়েলো। আমাদের পাইছে কোনটা? ইয়েলো। মানে নিচের কোডটা সবসময় এক্সিকিউট পরে হবে, আর যেটা পরে হবে সেটাকে আগে প্রিন্ট করবে, যেটা পরে হবে সেটাকে প্রিন্ট করবে। মানে ব্রাউজার কি করে? উপর থেকে পরে নিচে আসে। এখানে প্রথম সে পি কালার গ্রিন, এটাকে সে প্রথম পরে আবার আসে পি, ও পি কে আবার ধরছে, পি এর আবার কালার ইয়েলো, তাহলে সে কি করবে? এটাকে সে প্রিন্ট করবে। কিন্তু এখানে পিটাকে ধরে যদি আপনি অন্য কিছু দেন তাহলে কিন্তু অসুবিধা নাই। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার লিখতে গেলে কি হয়? সরাসরি ব্যাকগ্রাউন্ড লিখে হাইফেন দিয়ে কালার, আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা কালো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কি করলাম? ব্যাকগ্রাউন্ড কালারটা কালো দিয়ে দিলাম। এখন আমরা এখানে দেখবো, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হয়ে গেছে, এটাতে কিন্তু অসুবিধা নেই, সবগুলো টিপেস। দেখেন এখন যখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম সবাই একসাথে পাইছি। কারণ কি? এতক্ষণ যে এটা আমার কোনো কথা শুনে নাই, কারণ আপনি শুধু ওভাররাইট, এটা তো ওভাররাইট বলা যায় যে এই কালারটাকে সে কি করে, আপনি যখন আবার এটাকে নিচে কল করবেন এটাকে ওভাররাইট করবে। আপনি যখন এটাকে আবার ইনলাইনে দিবেন তখন ইনলাইনটা আবার ওইটাকে ওভাররাইট করবে, ঠিক আছে? প্রায়োরিটি বেশি পাবে। কিন্তু আপনি যদি আলাদা প্রপার্টি ইউজ করেন, সিএসএস এর আলাদা প্রপার্টি ইউজ করেন, ওইটাতে কোনো সমস্যা নাই, ওইটাতে কোনো সমস্যা নাই। এটা আলাদাই নিয়ে নেবে। আমি কোডটা রেখে দিচ্ছি। আচ্ছা, বাংলাদেশটা আমি ওপেন করে দিই, বাংলাদেশটাকে আমি ওপেন করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি দেখবো? এটা রেড হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালো আছে, ঠিক আছে? তারপর হচ্ছে একটা আছে ইয়েলো, একটা আছে রেড, একটা আছে ব্লু, তিনটা কালার কোথায় কোথায় থেকে পাইছে আমরা একটু দেখি। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পারবো। ইন্সপেক্ট করলাম,
ইন্সপেক্ট করে আমরা মাউসটাকে ওইখানে নিলাম, প্রথমটাতে ধরি। প্রথমটা পাইছে এই যে এলিমেন্ট ডট স্টাইল, মানে এটা ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে, এটা ইনলাইন এলিমেন্ট থেকে পাইছে। আর এখানে দুইটা জায়গা থেকে সে কালার পাইছে, দুইটা জায়গা থেকে কালার গ্রিন এবং ইয়েলো দুইটাকে সে ওভাররাইট করে ফেলছে ইনলাইন স্টাইলে। এবার দ্বিতীয়টা দেখবো, এখানে আপনারা ক্লিক করবেন, এই যে এটা যখন সবুজ হবে মার্ক হবে, হ্যাঁ, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে সে কালার রেডটাকে প্রিন্ট করছে, আর ইয়েলোটাকে সে ইয়েলো রেড কি করছে, ইয়েলোকে ওভাররাইট করে ফেলছে, ঠিক আছে। এবার 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা, এটাতে প্রথমে একটা গ্রিন কালার ছিল, এটাকে কি করছে, ইয়েলো দিয়ে ওভাররাইট হয়ে গেছে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। তাহলে আমরা বুঝতে পারতেছি অবশ্যই যে কিভাবে এগুলো ইউজ করা হয়, সিএসএস গুলো ইউজ করে। এবার আমরা মার্জিন, প্যাডিং এবং আমরা সিলেক্টরের আরো কিছু পদ্ধতি দেখবো। এগুলো দেখলে আপনাদের মোটামুটি সিএসএস নিয়ে এরপরে শুধু প্রপার্টি গুলো জানলে আপনারা ইউজ করতে পারবেন। এই মূলত সিলেক্ট করা, কোনটা প্রায়োরিটি বেশি, কিভাবে ইউজ করব এটা দেখা দরকার। আচ্ছা, আইডি একটু পরে দেখানো যাবে, ক্লাস যে আইডিটা শুধু, আচ্ছা আমি এটা দেখাবো, শুধু বলে তো লাভ নাই, অনেকে বুঝবেন না। এখন আমি একটা ডিপ দিব, গত ক্লাসে দেখাইছিলাম না ডিপ, হ্যাঁ, আমি একটা ডিপ দিব। আর ডিপটাকে এই যে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে অথবা সাবলাইম টেক্সট এগুলোতে সংক্ষিপ্তভাবে ডট দিয়ে, মানে ডট মানে ক্লাস, আপনি যদি এখানে লিখে দেন, একটা ক্লাসের নাম লিখে দেন মেইন ডিপ, এখন আপনি ট্যাবে চাপ দিলেই ক্লাসের নামটা সহ ডিপটা সম্পূর্ণ চলে আসবে। আর যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখবো, হ্যাঁ, অনেকে বুঝতে একটু কষ্ট হয়ে যায়, আমরা নর্মালি একটা ডিপ লিখবো, হ্যাঁ, এটা অটো ক্লোজ হয়ে যায়, হ্যাঁ, অটোমেটিক ইয়ে করা আছে তো। তারপর আমরা এটাকে ক্লোজ করবো, ক্লোজ করে এখানে আমরা ভিতরে যেহেতু অনেক কিছু লিখবো, এটা ফাঁকা করলাম, সাজায়নি। এখানে আমরা ক্লাসটা লিখবো, এখানে আমরা ক্লাসটা লিখবো মেইন ডিপ, যদি আমরা মানে ভেঙে ভেঙে লিখি আর কি, মেইন ডিপ। এটার ভিতরে আমি একটু ছোট্ট করে একটা প্যারাগ্রাফ লিখে রাখি, ছোট্ট করে লরেম 5 অক্ষরের একটা লরেম দিয়ে রাখি, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ দিলাম। এখন আমরা আইডির ইউজও শিখবো। আইডির চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইয়েটা শিখবো আর কি, মার্জিন, প্যাডিং এবং সিলেক্টর। আইডি না, এখন আমরা মার্জিন, প্যাডিং এবং সিলেক্টর শিখবো। মার্জিন, প্যাডিং এবং সিলেক্টরটা ফুল ক্লিয়ার হবে, মনে রাখবেন, হ্যাঁ, কি কি শিখতেছি। তাহলে আপনাদের মনে থাকবে যে এটা এইভাবে হয়, এটা এইভাবে হয়, থিওরিটা একটু বুঝে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন মেইন ডিপের ভিতর পিটাকে ধরবো। আমরা কিন্তু সরাসরি পি কে ধরতে পারি, ধরছি এর আগে। আমি আগে সবগুলো কোড এখন কমেন্ট করে রাখি, পরে আমি খুলে দিব, আপনাদের প্র্যাকটিসের জন্য এগুলো রেখে দিলাম, হ্যাঁ। আর উপরে যে সিএসএস গুলো আছে এগুলো আমি সবগুলোকে কমেন্ট করে রাখবো, নতুন করে আমি একটু মার্জিন, প্যাডিং আমি এগুলো দেখাবো, ঠিক আছে। এখন আমাদের ব্রাউজার সাদা, একটু শুধু ওই যে শেষের লেখাটা আসছে এর ভিতরে লেখা, ঠিক আছে, এই ডিপটার। এখন আমরা ডিপটাকে, এটার ক্লাস কিভাবে ধরবো আমরা জানি, ক্লাস ধরতে হয় ডট সাইন দিয়ে, হ্যাঁ, এগুলো আমরা বাদ দেই, পরে এগুলো থাকুক আপনাদের প্র্যাকটিসের জন্য। আমরা ডট সাইন দিয়ে ক্লাসটাকে ধরলাম, ক্লাসটাকে ধরে এখন আমরা কিছু সিএসএস প্রপার্টি দেবো। কি দিবে, একটা বর্ডার দিই, প্রথমে আমরা একটা বর্ডার দিই। এই যে দেখুন আমরা সিএসএস প্রপার্টি গুলো কিন্তু শিখতেছি। বর্ডারের আপনারা বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট অনেক কিছু ইউজ করতে পারেন, অথবা সরাসরি একসাথে বর্ডার লিখে দিতে পারেন। বর্ডারটাকে আপনারা টপ দিলে টপ দিতে পারেন, টপ মানে উপরে, লেফট মানে এই যে এই পাশে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম। আমরা চাইলে বর্ডার আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারি। আমি একটা আলাদা দেখাই, ধরুন আমি বর্ডার টপ দিচ্ছি, ঠিক আছে, বর্ডার টপ, সরি কলম দিয়ে এটার ভ্যালু লিখতে হয়, হ্যাঁ। এটা প্রপার্টি হচ্ছে 3টা প্রপার্টি পাবে, 3টা ভ্যালু পাবে, সরি, প্রপার্টিটা হচ্ছে বর্ডার টপ, এটা 3টা ভ্যালু পাবে, মনে রাখবেন 3টা ভ্যালু। প্রথম হচ্ছে এটা থিকনেসটা কতটুকু হবে, থিকনেসটা, এই যে আমি এটা বর্ডার দিব, এটা থিকনেসটা কতটুকু হবে, প্রথম পাবে এইটা। তো আমি থিকনেস দিয়ে দিচ্ছি 5 পিক্সেল, একটু মোটা দিচ্ছি বেশি, হ্যাঁ, 5 পিক্সেল। তারপর হচ্ছে এটা কি হবে, কি টাইপের হবে, কি টাইপের আছে, সলিড, হ্যাঁ, তারপর আছে ডটেড, হ্যাঁ, ডাবল লাইন, এরকম কয়েকটা প্রপার্টি আছে, আমরা এগুলো দেখবো। তাহলে আমরা বর্ডার টপ দিলাম 5 পিক্সেল সলিড। তারপর হচ্ছে কোন কালারে চাচ্ছেন আপনি, আমি আপাতত FF0 দিয়ে দেই, মানে এটা হচ্ছে হলুদ, ঠিক আছে। এই যে হেক্সাকোড, এটাকে বলে হেক্সাকোড, এটাকে বলে হেক্সাকোড, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন উপরে 5 পিক্সেল জায়গা নিয়ে একটা ইয়ে চলে আসছে, বর্ডার টপ। এখন আমরা যদি লেফট লিখি তাহলে লেফট আসবে, এই যে লেফটে, এই যে দেখেন এই পাশে ছোট হয়ে আসছে, বড় করে দিই, ঠিক আছে। এখন যদি আমরা রাইট লিখি তাহলে রাইট আসবে,
এরপর যদি আমরা বটম লিখি, সরি স্পেলিং মিস্টেক, বটম, তার মানে আমরা বুঝতেছি এটার এরিয়া কতটুকু পর্যন্ত আছে। এখানে একটা টেকনিক দেখাইনি, এই যে আচ্ছা এটা পরে দেখাবো আপনাদেরকে, আগে আমরা যেটা করছি সেটা শেষ করি। আর যদি আমি শুধু বর্ডার লিখি, যদি আমরা শুধু বর্ডার লিখি তাহলে চারপাশে পাবে। আচ্ছা চারপাশেটা নিয়ে এখন গল্প করবো। হ্যাঁ, আমরা চারপাশে একটা বর্ডার পাইলাম, প্যারাগ্রাফের চারপাশে আমরা একটা ডিবের, সরি এটা ডিবের, কিন্তু এটা কিন্তু ডিবের, আমরা মেইন ডিপকে দিচ্ছি। এখন আমরা প্যারাগ্রাফকে কিছু প্রপার্টি দিব। আচ্ছা ডিবের ভিতরে আমরা আরো কিছু ডিপ নিই, আমরা আরো কিছু ডিপ নিই। ডিবের ভিতরে কিন্তু ডিপ নেওয়া যায়, কিন্তু আপনি প্যারাগ্রাফের ভিতর প্যারাগ্রাফ সাধারণত আমাদের নেওয়া হয় না, বা নেওয়াটা ঠিকও না, কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। লিখলে আউটপুট আসবে, বাট এটা কোড আপনারা অ্যাকসেপ্ট করবে না কেউ। শুধু ডিবের ভিতরে আমরা অনেকগুলো ডিপ লিখতে পারি, ডিভিশনের ভিতরে অনেক ডিভিশন নিতে পারি, সেকশনের ভিতরে সেকশন নেওয়া যায়, অসুবিধা নেই। আমরা এটার ভিতরে আরেকটা ডিপ দিব, এখানে সাইড ডিপ নাম দেই। হ্যাঁ, সাইড ডিপ, সাইড ডিপের মধ্যে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিই। আচ্ছা এখানে আমরা একটু টেক্সট লিখে দেই, দিস ইজ সাইড ডিপ, আর এটাকে লিখে দেই দিস ইজ প্যারেন্টস ডিপ। প্যারেন্টস ডিপ, এই যে দেখেন আমাদের এটা হচ্ছে সাইড ডিপ, কিন্তু আমরা সাইড ডিপটা বুঝতেছি না, সাইড ডিপটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিই। আচ্ছা এটা 5 পিক্সেলটা খুবই বাজে দেখা যায়, বুঝছেন, 2 পিক্সেল দেই। সাইড ডিপটাকে আমরা ধরি, সাইড ডিপ, আমরা এটাকে একটা বর্ডার দেই, এটাকে একটা বর্ডার দেই। বর্ডার কি দিব, এটাকে 2 পিক্সেল দেই, 2 পিক্সেল সলিড, এটাকে রেড দেই অথবা ডটেড দেই, এটাকে আবার ডটেড দেই। এই যে এটা হচ্ছে দ্বিতীয়টা সাইড, এটা হচ্ছে সাইডটা, আর এটা হচ্ছে প্যারেন্টস। আপনারা কি স্টেবলটা বুঝতে পারতেছেন নাকি কষ্ট হয়ে যাচ্ছে? এখানে কিন্তু আমি এখনো কোনো কাজ শুরু করিনি, আমি জাস্ট বর্ডারটা ইউজ করলাম, চিহ্নিত করলাম যে কোনটার এরিয়া কতটুকু পর্যন্ত। ঠিক আছে, আমি একটা ডিপের ভিতর আরেকটা ডিপ দিলাম। আমি চাইলে দুইটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, একই সাথে আপনাদের সবকিছু ইয়ে করে দিচ্ছে আর কি। হ্যাঁ, স্টেটমেন্ট ট্যাগগুলো ব্যাকগ্রাউন্ড কালার কোন কি দিব, প্রথম থেকে যে এটা একটু কালার কাছাকাছি, এই কালারটা দিলাম, নাম জানি না, টিল লেখা, এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার লিখতে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে যদি আমরা ক্লিক করি ভিজুয়াল স্টুডিও কোডে, আমরা কিন্তু অনেক কালার দেখবো। হ্যাঁ, এখানে দেখেন 8 জিবি কালার আসছে, 8 জিবি রেড গ্রিন ব্লু, একটা এটা 255 পর্যন্ত হয় সর্বোচ্চ। হ্যাঁ সরি 245 পর্যন্ত, 136, এটা হচ্ছে সাদার মান, প্রথম রেড, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু। তিনটা কালার আমরা জানি, মৌলিক রং কিন্তু তিনটা, রেড গ্রিন ব্লু, এই 3 রঙের মিশ্রণে কিন্তু সমস্ত রঙের উৎপত্তি। 3 রং যখন সম্পূর্ণ একসাথে মিশে সমান মাত্রায় তখন রংটা হয় সাদা, আর 3টা রঙের যখন অনুপস্থিতি থাকে মানে 000 তখন সেটা হয় কালো। কালো মানে কিন্তু কোনো রং না, কালো মানে হচ্ছে সব রঙের অনুপস্থিতি। আর সব রং বলতে 3 রং, মৌলিক রং হচ্ছে 3টা, রেড গ্রিন ব্লু। ঠিক আছে, এই যে দেখেন দুইটা কালার আসছে, ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা ব্যাকগ্রাউন্ড কালার এবং দুইটা বর্ডার আসছে। এখন আমরা এইটাকে একটু মার্জিনাল প্যাডিং এর কনসেপ্টটা ক্লিয়ার হবো। মার্জিন আমরা জানি, আমরা যখন স্কুলে বাংলা খাতায় অনেকে হাতের লেখা জমা দিতাম না, তখন এই পাশে একটা মার্জিন করে নিতাম, একটু জায়গা ছেড়ে দিয়ে আসতাম। মার্জিন মানে হচ্ছে কি, জায়গা ছেড়ে দিয়ে আসলাম। তারপর আমরা কি করতাম, যে লাইনটা আছে লাইনটা থেকে আবার সামান্য একটু জায়গা ছেড়ে দিয়ে, মানে মার্জিন এতটুকু পর্যন্ত ঠিক আছে, তারপরে কিন্তু আমরা লেখাটা আর একটু ভিতর থেকে শুরু করতাম। এই ভিতর থেকে শুরুটা হচ্ছে প্যাডিং, আর বাহিরে জায়গা ছেড়ে দিয়ে আসাটা হচ্ছে মার্জিন। আমরা যদি এই ডিপটাকে, মেইন ডিপটাকে এখন একটা মার্জিন দিব, তার আগে আমরা স্ক্রিনটা 100% করে নেই, জুমটা ছেড়ে দিই, তাহলে 100%। আচ্ছা আমরা মেইন ডিপটাকে একটা উইড এবং হাইট দিয়ে দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। 500 পিক্সেল দেই, 500 পিক্সেল, আর হাইটের জন্য শুধু হাইট লিখলে হয়। ঠিক আছে, হাইট প্রপার্টির জন্য শুধু হাইটও দিয়ে দিলাম 500 পিক্সেল। সেম ভিতরেরটাকে এখন আমি আপাতত দিব না,
ভিতরেরটাকে আপাতত দিচ্ছি না, আচ্ছা দিয়ে দিই, ভিতরেরটাকেও একটা উইডার হেড দিয়ে দেই, তাহলে উদাহরণটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। এটাকে একটু কমাই দেই, নাহলে তো বোঝা যাবে না। 400 দিলাম। এই যে এখন এটা কি করছে, এখানে এসে লাগে আছে, উপরে যে হেডিংটা আছে হেডিং এর পরে এখানে এসে লাগে আছে। আমরা এখন এটাকে মার্জিনাল প্যাডিং ইউজ করব। কোনটাকে ইউজ করব? মেইন ক্লাসটাকে প্রথম ইউজ করি। ক্লিয়ার হবেন, মার্জিনাল প্যাডিং এ কিন্তু সবাই ঝামেলা লাগে থাকে, এই ঝামেলার কারণে লেআউট ভেঙে যায়, বিভিন্ন রকম সমস্যা পড়তে হয়। ঠিক আছে, তো আমরা মার্জিনটা দিব। মার্জিন আমরা টপ বটম লেফট রাইট, টপ বটম লেফট রাইট, পাঁচটার দিকে খেয়াল করেন, টপ বটম লেফট রাইট। আর এটা তো ইংরেজি ওয়ার্ড, আমরা জানি কোনটা কি। তো আমরা যদি একটা ইউজ করি তাহলে কি হবে, চারপাশে পাবে। একটা ইউজ করলে চারপাশে পাবে। আচ্ছা আমরা একটা একটা করে উদাহরণটা দেখি। আমরা মার্জিন দিয়ে আগে উদাহরণটা দেখব। আমরা মার্জিন টপ দিলাম, মার্জিন টপ 20 পিক্সেল, তাহলে কি হয় আমরা একটু খেয়াল করব। দেখেন স্ক্রিনটা ছেড়ে চলে আসছে, উপর থেকে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে আসছে। এখন যদি আমরা মার্জিন লেফট ইউজ করি, মার্জিন লেফট, লেফটে দিলাম 30 পিক্সেল। এখন লেফট থেকে 30 পিক্সেল জায়গা সে ছেড়ে দিয়ে চলে আসছে, তার মানে মার্জিন কি, সে জায়গা ছেড়ে দিয়ে চলে আসে। ঠিক আছে, তারপর আমরা মার্জিন বটম আর রাইটটা কিন্তু আমরা দেখতে পারবো না এখানে। কেন দেখতে পারবো না? কারণ নিচে আমাদের অনেক জায়গা খালি আছে, রাইটে আমাদের অনেক জায়গা খালি আছে। আমরা এটাকে দিয়ে দেখবো, নিচের ডিপটাকে আমরা মার্জিন রাইটটা দিতে পারি না। এটা তো বাই ডিফল্ট লেফট এবং টপ, যে কোনো প্রপার্টি বাই ডিফল্ট এই কর্নার ধরে শুরু হয়, মানে টপ এবং লেফট। আমরা মার্জিন বাকি অংশটা আমরা পরে দেখব। আর আশা করি বুঝতে পারছেন, যেহেতু টপ এবং লেফট শো হয়েছে, তার মানে রাইট এবং লেফটটাও অবশ্যই শো হবে, অতএব এটা ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এখন আমরা চাইলে এই মার্জিনটাকে, এই যে মার্জিন টপ লেফট, আচ্ছা আমি এমনিতে লিখে রাখি, এখন আউটপুটটা আপনারা ক্লিয়ার দেখবেন না। হ্যাঁ, মার্জিন রাইটটা দিয়ে রাখি, মার্জিন রাইট, এটাকেও দিলাম 30 পিক্সেল। তারপর হচ্ছে মার্জিন টপটাকে ইউজ করলাম 30 পিক্সেল, মার্জিন বটম, সরি মার্জিন বটম 20 পিক্সেল দিলাম। হ্যাঁ, এটা এখানে না দিয়ে আমার মনে নিচেরটাতে দিলে আরেকটু তবু কিছু একটা মানে ভাঙবে লেআউট, কিন্তু তারপরে বোঝা যাবে। ঠিক আছে, আমরা নিচেরটাকে দেখাই, নিচেরটাতে দিলাম, নিচেরটাতে সুন্দর দেখা যাবে। আমরা 4টা প্রপার্টি দিলাম, টপ লেফট রাইট বটম। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমাদের এটা উপর থেকে এখানে 20 পিক্সেল, এখানে 30 পিক্সেল, এই পাশে এটা দেখা যাচ্ছে না কারণ আর অনেক জায়গা আছে। কিন্তু আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলে কিন্তু সব দেখতে পারবো। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখবো, এই যে দেখেন, এটা হচ্ছে সাইল ডিপ। ঠিক আছে, এটা হচ্ছে সাইল ডিপ। আমরা এটার উপর ক্লিক করলাম, এখন দেখেন এটার প্রপার্টি গুলো একটু খেয়াল করে। সাইল ডিপ দেখেন সবকিছু কিন্তু পাইছে সে। মার্জিন রাইট দেখে রাইটটা সরাই দিলে কোনো পরিবর্তন হয় কিনা, আপাতত পরিবর্তন হওয়ার কথা না, কারণ হচ্ছে যে রাইটে অনেক জায়গা আছে তো সে মার্জিনটা দেখতেছে না। মানে মার্জিন তো 20 পিক্সেল দিচ্ছে কিন্তু জায়গা অনেক। হ্যালো হ্যালো, কানেকশনে কি কোনো প্রবলেম হয়েছিল? কি কতক্ষণ হবে ডিসকানেক্ট ছিল? অল্প সময়। আচ্ছা আচ্ছা, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। হ্যাঁ, ইন্সপেক্ট এলিমেন্ট করে তাহলে এটাই দেখাচ্ছিলাম। ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা এখানে এসে সবকিছুকে দেখতে পারতেছি, এই যে মার্জিন, হ্যাঁ সবকিছু পাইছি, কিন্তু এই পাশে জায়গাটা অনেক বেশি, তো এই জন্য হচ্ছে এটা মানে বুঝে যাচ্ছে না রাইটটা আর বটমটা আর কি। হ্যাঁ, কিন্তু যখন আপনি অন্য কোনো কিছু দিবেন, ভিডিও দেখা যাচ্ছে না,
শেয়ার স্ক্রিনটা চলে গেছে, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, তার মানে আমরা মার্জিন এইভাবে ইউজ করতে পারি। আরেকটা পদ্ধতি আছে, আপনি চারটাকে আলাদা ইউজ করছেন না, এইভাবে ইউজ না করে আপনি একসাথে ইউজ করতে পারেন। একসাথে একসাথে কিভাবে? আমরা যদি এভাবে লিখি, সরাসরি মার্জিন লিখি, ধরুন 20 পিক্সেল দিলাম, তাহলে কি হবে? এটা চারপাশে 20 পিক্সেল করে পাবে, এটা চারপাশে 20 পিক্সেল করে পারবে। কিন্তু আমার প্রয়োজন হইতে পারে যে আমি উপরে দিব 30, বামে দিব 40, তার মানে আমি কি চারটা কোড আলাদা আলাদা লিখবো? না, আপনাকে আলাদা লিখতে হবে না, আপনি এখানে চারটা প্রপার্টি ডিক্লেয়ার করে দিতে পারেন। তাহলে চারটা কোনটা কখন হবে একটু খেয়াল রাখবেন। প্রথমটা হবে টপ, মানে ঘড়ির কাটার মতো টপ 12টা, এই যে এখানে, তারপর হবে রাইট, তারপর হবে বটম, তারপর হবে লেফট, ঘড়ির কাটার মতো ঘুরবে। 20 পিক্সেল, রাইটেরটা দিলাম 100 পিক্সেল, তাহলে আপনার একটা আউটপুট দেখবেন না। 100 পিক্সেল দেখে এখন আপনাদেরকে মাথা হলে লাভ নাই। 30 পিক্সেল, পরেরটা দিলাম 25 পিক্সেল, পরেরটা কোনটা? 3 নাম্বারটা পাবে বটম, আর 4 নাম্বারটা পাবে লেফট, লেফটে দিলাম 40 পিক্সেল। এখন লেফটে 40 পিক্সেল জায়গা পাবে সে, লেফটে সে 40 পিক্সেল জায়গা নিয়ে নেবে, 40 পিক্সেল জায়গা নিয়ে নিছে। আমরা যদি এখন আমরা এটা দেখি সাইল ডিপটা, ঠিক আছে, এই যে সাইল ডিপ, ঠিক আছে, আমরা এটা এর মতো হয়ে গেছে। দেখেন আমরা যখনই একসাথে লিখছি না, এটা একটা মানে তীর চিহ্নের মতো চলে আসছে। আমরা এটাকে খুললে দেখবো এই যে লেফটে 40 পিক্সেল জায়গা নিছে, মানে প্রথমটা হয়েছে টপ, পরেরটা রাইট, এরপর একটা বটম, এরপর একটা লেফট। এভাবে চাইলে আমরা চারটা একসাথে লিখতে পারি। আবার আমরা চাইলে দুইটাও লিখতে পারি, দুইটা ভ্যালু দিয়ে। অনেক সময় মনে হতে পারে যে ডানে আর বামে সমান রাখবো, উপরে আর নিচে সমান রাখবো, তাহলে আমরা দুইটা ভ্যালু দিতে পারি। দুইটা ভ্যালু কিভাবে দিব আমরা এটাকে কমেন্ট করে রাখি, আপনাদের কোডগুলো প্রয়োজন হতে পারে। সরি, বেশি কমেন্ট হয়ে গেছে, কমেন্ট করলাম। হ্যাঁ, আমরা দুইভাবে দুই সাইডে দিতে পারি। তাহলে আমরা কি করবো? শুধু মার্জিনটাকে নেব, নিয়ে দুই পাশে দেওয়ার জন্য প্রথমটা ওই যে বললাম না ঘড়ির কাটার মতো উপরে উপরে নিচে পাবে। প্রথমটা প্রথম ভ্যালুটা পাবে উপরে নিচে, পরের ভ্যালুটা পাবে ডানে বামে। প্রথম ভ্যালুটা দিলাম 30 পিক্সেল, দ্বিতীয় ভ্যালুটা দিলাম 50 পিক্সেল। টেস্টটা হয় কিনা? এটা পেয়েছে 50 পিক্সেল, এটা পেয়েছে 30 পিক্সেল। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই ইয়েটা সরাই ফেলি, প্যারাগ্রাফগুলোকে আপাতত সরাই ফেলি, পরে দিব, তাহলে আপনার মার্জিন প্যাডিংটা ক্লিয়ার বুঝতে পারবেন। উপরে আছে কত পিক্সেল? এখন আর প্যারাগ্রাফে যে একটা নির্দিষ্ট প্যাডিং আছে এটা পাইতেছে না। উপরে পাইছে 30 পিক্সেল, বামে পাইছে 50 পিক্সেল, ঠিক আছে। 50 পিক্সেলের বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ আমার এটা ডিপ, মেইন ডিপের সাইজ আছে 500 পিক্সেল। উইড মানে বাম থেকে ডান, উইড মানে বাম থেকে ডান, আর হাইট মানে উপর থেকে নিচে। এটা আছে 500 পিক্সেল, আমার এটা আছে 400 পিক্সেল, তাহলে 400 আর বাকি থাকে 100। তাহলে আমি ডানে বামে, দ্বিতীয়টা আছে ডানে বামে 50 50 100, তাহলে 100 আর 400, 100 আর 400 500 হয়ে গেছে, ওভার হয়ে গেছে, কারণ একই সাথে সে বর্ডারটাকে নিবে। তার মানে এটা এখন অলরেডি ওভাররাইট হয়ে গেছে, 504 পিক্সেল হয়ে গেছে। এখন আমার সাইড ডিপ কতটুকু আছে? 504 পিক্সেল, ঠিক আছে। আমি যদি জায়গাটাকে দেখি, এখন যদি আমার সাইড ডিপটাকে সিলেক্ট করি, হ্যাঁ এখানে কিছু টেকনিক্যাল অ্যাডভান্স বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি সাইড ডিপটাকে সিলেক্ট করি, দেখেন সাইড ডিপকে সিলেক্ট করি, সে পুরোটা সিলেক্ট করে ফেলতেছে। এবং দেখেন মার্জিনের উপর একটা ক্রস চিহ্ন আসছে, এই জন্য আসছে কারণ আমার অলরেডি ওভাররাইট হয়ে গেছে, আমার অলরেডি বেশি হয়ে গেছে। আমি যদি 40 দিই তাহলে এটা কিন্তু থাকবে না, 40 না, আমি যদি 45 দ্বিগুণে 90 48 দিই, যেহেতু এখানে 2 পিক্সেল বর্ডার আছে, মানে একটা এরিয়া নির্ধারণ করা হয় তার প্যাডিং, মার্জিন এবং বর্ডার তিনটা ভ্যালু সে নিয়ে নেবে, ঠিক আছে, তিনটা ভ্যালু সে নিবে। এখনো সরি, এই যে 30 পিক্সেল 48 পিক্সেল, ঠিক আছে, 30 পিক্সেল 48 পিক্সেল। এখন সে পুরোটাকে নিয়ে নিচ্ছে, যে আমি যখন এটাকে ইয়ে করতেছি সে পুরোটাকে নিয়ে নিচ্ছে। আচ্ছা, তারপর আমরা এই দেখলাম মার্জিন, ঠিক আছে। আমরা উপরেরটাকে আরেকটু বড় করে দিই, উদাহরণগুলোকে উইডটা একটু বড় করে দিই, 960 দিই, সরি 900 দিই, আর নিচেরটাকে 600 দিয়ে দিই। আমরা এখন প্যাডিং ইউজ করবো। এখন এটা হচ্ছে আমাদের সাইড ডিপ। আমরা যদি প্যাডিং ইউজ করি তাহলে কি দেখবো দেখি। আমরা যদি প্যাডিং ইউজ করি তাহলে কি পরিবর্তন হয়? সাইড ডিপের মধ্যে আমরা একটা প্যাডিং ইউজ করি, মার্জিন এবং প্যাডিং একই জিনিস, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা দেখবো। আমরা প্যাডিং চারপাশে ইউজ করি, 20 পিক্সেল দিলাম, চারপাশে 20 পিক্সেল করে দিলাম, দেখেন ডিপটা বড় হয়ে গেছে।
এখানে যা ছিল বর্ডারটা সেই জায়গায় আছে, এটারও বর্ডারটা সেই জায়গায় আছে, কিন্তু এটার এরিয়াটা বড় হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতেছেন না 20 পিক্সেল দেওয়ার কারণে আমি এটাকে 50 পিক্সেল করে দিই। এখন দেখেন কি হয়। অনেক বড় হয়ে গেছে এটা। প্যাডিং দেওয়াতে কি হয়েছে, অনেক বড় হয়ে গেছে 100তেই। দেখেন এখন আমরা বুঝতে পারবেন। সরি 10 করে দিয়েছে 100। এই যে 100। আমি কি এটা সাইজ বাড়তে বলছি? আমি তো এটাকে প্যাডিং দিছি, বাড়লো কেন? আমি তো এটাকে প্যাডিং দিছি, এটা বাড়লো কেন? কারণ প্যাডিং দিলে কি হয়, সে ভিতরে জায়গা নিয়ে নেয়। আমরা এটার পার্থক্যটা এখন বুঝবো। এখন যদি আমরা এখানে টেক্সটটা দিই, টেক্সটটা দিলাম, এই যে দেখেন টেক্সট আমার থাকার কথা কই ছিল। আমি যদি এটাকে এই সিএসএসটাকে একটু কমেন্ট করে দেই, প্যাডিংটাকে কমেন্ট করে দেই, হ্যাঁ, কেটে রাখি, দেখেন এটা আছে এখানে ডি সাইল ডি, এটা লেখাটা আছে এখানে। আমি যখন এটাকে একটা প্যাডিং দিতেছি তখন কি করতেছে, সে ভিতরের দিকে মার্জিন দেয়। আমরা যদি মার্জিনও বুঝি, মানে সে ভিতরের দিকে জায়গা দিয়ে দেয়, জায়গা সেরে মানে জায়গা নিয়ে নেয়। এটা হচ্ছে প্যাডিং। আর একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আশা করি এটা থেকে আরো বেশি ক্লিয়ার হবেন। মার্জিন হচ্ছে, আমি যদি সাইড দিকটা চিন্তা করি, মার্জিন হচ্ছে সে জায়গা ছেড়ে দিয়ে চলে আসে। বর্ডারটার কথা খেয়াল করেন, আমি যখন মার্জিন দিছি তখন সে কি করছে, সাইল ডিপের ভিতর যে পুরো সাইল ডিপটা জায়গা ছেড়ে চলে আসছে, সে পুরো জায়গাটা ছেড়ে চলে আসছে। আর যখন প্যাডিং দিছি আমি 100 পিক্সেল, তখন সে কি করছে, জায়গা ছাড়ে নাই। জায়গা না ছেড়ে জায়গাকে ধরে রাখা সেটা সাইল গুলোকে 100 পিক্সেল ভিতরে পুশ করে দিছে, 100 পিক্সেল ভিতরে পুশ করে দিছে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে মার্জিন দিলে সে জায়গা ছেড়ে আসে, প্যাডিং দিলে সে জায়গা ছেড়ে আসে না, সে ওই জায়গাটাকে ধরে রাখে। এটা হচ্ছে মার্জিন আর প্যাডিং এর পার্থক্য। এটা হচ্ছে মার্জিন। এই যে দেখেন এখানে ওভাররাইট হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে আর কি, কারণ অলরেডি অনেক বেশি দেওয়া হয়ে গেছে, তাই চারপাশে 100 না, হ্যাঁ, দিক থেকে বের হয়ে গেছে। তাহলে আশা করি মার্জিনের প্যাডিং জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে মার্জিনের প্যাডিং? কারো কি প্রবলেম হচ্ছে মার্জিন প্যাডিং বুঝতে? আর একটু ক্লিয়ার বোঝার জন্য আমি আরেকটা সাইল দিতে পারি, সাইল 2। এই আরেকটা ডিপ নেই, এই সাইল 2টাকে আমি এখন আবার কিছু প্রপার্টি দিই, হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিই, তাহলে আপনারা আরো একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এটার একটা উইথ দিচ্ছি, 300 পিক্সেল, হাইট দিচ্ছি 300 পিক্সেল, এগুলোর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, কালার গাছের একটা কালার দিচ্ছি। এই যে দেখেন এই পর্যায়ে আছে। আমি উপরেরটার একটু ইয়েটা বাড়াই নিই, এই হচ্ছে আমার বর্তমান আউটপুট। ঠিক আছে, আমি যখন এটাকে প্যাডিং দিচ্ছি, দেখুন দুইটাকে আমি আবার উদাহরণটা দেখাচ্ছি। মার্জিন প্যাডিং এ সবারই একটু সমস্যা হয়, আমি দুইটা কেটেই দিলাম, দেখেন এখন এটা বাম পাশে 3টা ডিপ একসাথে লাগিয়ে আছে। আর এটা তো প্রথমটাকে যে 20 পিক্সেল দিয়ে আসছে, এটা সেটা পাইতেছে। এই যে মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন লেফট 30 পিক্সেল, এটা ওটা পাইতেছে। অথবা এটাকে আমি কমেন্ট করে রাখতে পারি, এটাকে আমি কমেন্ট করে রেখে দিই। তার মানে আমার এগুলো সব লেফট কর্নারে আছে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট বডি থেকে একটু পাইছে, এটা বডি থেকে একটু পাইছে, তো এটা খুলে রাখি। আচ্ছা, আমি শুধু এখন এই মেইন যে ডিপটা, আমার মেইন ডিপের ভিতরে যে সাইড দুইটা ডিপ আছে, কোন ডিপ? একটা হচ্ছে সাইড ডিপ আর একটা হচ্ছে সাইড ডিপ 2। ঠিক আছে, একটা হচ্ছে সাইড ডিপ আর একটা হচ্ছে সাইড ডিপ 2। এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে সাইড ডিপ 2, এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে সাইড ডিপ 2। এগুলো এখন লেফটে কর্নারে লেগে আছে। আমি এখন আবার একটা একটা করে প্রপার্টি দিব, হ্যাঁ। এখানে আমি সাইড ডিপটাকে যদি দেই, আমি এটাকে মার্জিন দিচ্ছি, আবার দেখুন নতুন করে মার্জিন দিচ্ছি 20 পিক্সেল, চারপাশে যাচ্ছে। আমি চারপাশ দিয়ে উদাহরণটা দেখাচ্ছি। দেখেন এটা কি করছে, মার্জিন দেওয়ার কারণে জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে, 20 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে। আমি এটাকে কেটে দিচ্ছি, এবার আমি প্যাডিং দিচ্ছি, দেখেন কি পরিবর্তনটা হয়। আমি প্যাডিং দিচ্ছি, প্যাডিং দিলাম, আবার সেম 20 পিক্সেল। এখন কি হয় খেয়াল করেন, সেগুলো জায়গা ছেড়ে, দেখেন এখন বর্ডারটা কর্নারে, ভালোভাবে খেয়াল করেন। আমি একটু জুম করে দিচ্ছি, বর্ডারটা কিন্তু কর্নারে। আর ভিতরে যে সাইড ডিপটা আছে সেটাকে আমি ধরি নাই, কিচ্ছু করি নাই, এটাকে সে তার কন্টেন্ট গুলোকে ভিতরে মানে একটা দিয়ে দিছে, প্যাডিং দিয়ে দিছে কন্টেন্ট গুলোকে। ঠিক আছে, সে তার কন্টেন্ট গুলোকে ভিতরে একটা প্যাডিং দিয়ে দিছে।
জায়গা ছেড়ে, মানে একটা মার্জিনের, মানে এটাকে প্যাডিং বলে, প্যাডিং দিয়ে দিছে। আর যখন আমি মার্জিন দিচ্ছি, এখন আবার আমি মার্জিনটি ইউজ করি, ঠিক আছে? এখন আমি আবার মার্জিনটি ইউজ করি, 30 পিক্সেল দিই, দেখেন এখন সে ওই পাশে 30 পিক্সেল দেখে দিয়ে আসছে। আমি মনে করি এরপর আর মার্জিন প্যাডিং নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো। দেখেন আমার এটা সাইজ এখন কত বড় হয়ে গেছে, অথচ আমি দিছি একে মাত্র কত, আমি একে দিছি মাত্র 400 পিক্সেল। এখন কিন্তু এটা সাইজ অনেক বড় আছে, 400 পিক্সেলের বেশি আছে, এটা এখন 400 পিক্সেলের বেশি আছে। এখন আমরা এমন কিছু লেআউট ডিজাইন করব, হ্যাঁ ধরুন এটা আছে 1200 পিক্সেল, এটা আছে 1200 পিক্সেল, হ্যাঁ আমি আরেকটা ডিপ দিচ্ছি, এই নামি মেন ডিপটা, আমি এটাকে কপি করতেছি, আমি এটাকে কপি করলাম। কপি করলে যেহেতু ক্লাস নাম যত জায়গায় থাকবে একই প্রপার্টি পাবে, তাহলে আমি কি করব, স্টাইলে এটার কত উইড, মেইনটার আমরা মেইনটাকে কপি করছি, এটা 400 আছে, 900 আছে, 600 করে দেই, আর নিচের দিকে সেম 600 করে দেই, ঠিক আছে? সেম 600 করে দিলাম। এখন কি হয় দেখেন, আমার দুইটা ডিপ এখন নিচে নিচে আসছে, হ্যাঁ একটা নিচে আরেকটা, আমি দুইটাকে ফ্লোয়েট লেফট করে দেই, এই দুইটাকে ফ্লোয়েট লেফট করে দেই, মেইন ডিপ, হ্যাঁ এটাকে ফ্লোয়েট লেফট করে দিলে কি হবে, বাম থেকে ডানে চলে যাবে, অথবা ডিসপ্লে টেক্সট করতে পারি, ঠিক আছে? যাই হোক, এই যে বাম থেকে ডানে চলে আসছে, এই দুইটা এখন ফ্লোয়েট লেফট যখন আমরা দিব তখন কি হবে, ওই দুইটা ডিপ মানে ডানে বামে মানে একসাথে পাশাপাশি চলে আসবে। এটা নিয়ে আমরা আরো অনেক আলোচনা করব, ফ্লোয়েটটা হয়তো আপনি এখন একটু কম বুঝতে অসুবিধা নেই। এখন আমি প্যাডিংটা ইউজ করব, বাড়াই দিব প্যাডিংটা, 20 পিক্সেল আছে না, আমি এটাকে 100 পিক্সেল করব, আমি এটাকে 100 পিক্সেল করব। এখন দেখেন খুব বাজে একটা জিনিস হবে, একটা ওভারফ্লো চলে আসছে, অসুবিধা নাই। এখন আমি এটাকে মার্জিনও দিব বাড়ায়, 30 পিক্সেল আছে না, আমি এটাকে 100 পিক্সেল দিব। এখন কি হবে, এটা মার্জিন বের হয়ে চলে আসছে। আচ্ছা মেইন ডিপটাকে দিই, মেইন ডিপটা, আচ্ছা মেইন ডিপটা আমরা সাইলটাকে বাদ দেই, প্যাডিংটা এটাকে আমরা 20 করে রাখি, 30 করে দেই, মার্জিনটাকে 30 করে দেই। আমরা মেইন ডিপটাকে এখানে মার্জিন লেফটটাকে আমি 30 আছে না, এটাকে 100 করে দেই। এখন দেখেন আমার লেআউট ভেঙে গেছে। এখন আপনি বড় একটা ওয়েবসাইট করলেন, এই পাশে একটা ডিপ ডাকলেন, এই পাশে একটা ডিপ ডাকলেন, এখানে একটা ছবি দেখালেন, আর এখানে কিছু বর্ণনা লিখলেন, কিন্তু আপনি মার্জিন দেওয়ার কারণে কি হলো, লেআউট ভেঙে গেল। কারণ আমি তো মার্জিন দিতে চাইতেছি, আমার এই যেটুকু জায়গা আছে এর ভিতর তুমি মার্জিন নিবা, তুমি এইভাবে আমার লেআউট ভেঙে দিছো কেন? এটার একটা সলভ হচ্ছে বক্স সাইজিং, এটার একটা সমাধান হচ্ছে কি, বক্স সাইজিং। আমরা যদি বডিকে, মেন যে বডি, আমরা সবার উপরে এটা ইউজ করবো সবসময়, একদম সবার উপরে, ঠিক আছে? এই যে একদম সবার উপরে, এখানে আছে সবার উপরে, উপরে 3টা কমেন্ট করা আছে, সবার উপরে আমরা বডিকে ধরবো, বডিকে ধরে আমরা এটাকে বক্স সাইজিং দিয়ে দিব। আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, বক্স সাইজিং মানে বর্ডার বক্স। তুমি বর্ডার বক্স, তুমি তোমার যে বর্ডার দেওয়া হয়েছে, তুমি এই বর্ডার বাইরে যাইবা না, তুমি এই বর্ডার বাইরে যাইবা না। এখন আমাদের বডি পেয়েছে, কিন্তু এখানে তো আমরা মূলত ওভাররাইড করে রাখছি মেইন ডিপটাকে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, বডি না দিয়ে এখানে সুন্দর করে একটা স্টার সাইন দিয়ে দেব, স্টার মানে অল, স্টার মানে হচ্ছে অল, ঠিক আছে? আচ্ছা এটা নিচে কেন, পাশাপাশি আমরা এখানেও লিখে দিতে পারি বক্স সাইজিং বর্ডার বক্স, যেটাকে মানে উপর থেকে যদি না পাই আমরা হাতে লিখে দেব বর্ডার বক্স, বক্স সাইজিং। বক্স সাইজিংটা কেন নিচ্ছে না, ওইখান থেকে তো অল দিলেই পাবে, অল দিলেই পাওয়ার কথা, অল দিলে পাওয়ার কথা, যে কোনো কাটা পাচ্ছে না। এই উদাহরণটা আমরা তাহলে পরে দেখবো এখন, ঠিক আছে? এটা লেয়ার ভেঙে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? বক্স সাইজিংটা এখানে কেন পাচ্ছে না ঠিক বুঝতেছি না। আচ্ছা এখানে আমরা এটাকে আমরা অলকে প্যাডিং 0 মানে বডি বা অন্যান্য জিনিস যাতে কোনো প্যাডিং না পায়, বাই ডিফল্ট কোনো প্যাডিং না পায়, আমরা যেটা দিব সেটাই পাবে, হ্যাঁ প্যাডিং 0 মার্জিন 0 করে রাখবো, কারণ আমাদের উপর যাতে কেউ মাতাব্বরি না করতে পারে, 0 পিক্সেল 0 পিক্সেল, ঠিক আছে? এখন এই দুইটা পাশাপাশি আসছে। আচ্ছা এখন আমরা লাস্ট সিলেক্টর আরেকটা অপশন দেখবো, ঠিক আছে? সিলেক্টর, সিলেক্টর আরেকটা জিনিস দেখবো। এখন আমরা এটার ভিতরে কি করব, কিছু প্যারাগ্রাফ দিব, আমরা উপরে কিছু প্যারাগ্রাফ দেই, প্যারাগ্রাফ দিয়ে সামান্য কিছু টেক্সট দেই, ধরেন 5 লিখে দিলাম। আচ্ছা এটা আমাদের এখন দেখার দরকার নাই, আমরা একটা ডিপ দিয়ে কাজ করব, অনলি একটা ডিপ দিয়ে কাজ করব। আমরা উপরে গেলাম, এখন আমরা ফ্লোয়েট এগুলো নিয়ে এখন আমরা মাথা নষ্ট করবো না, আমরা জাস্ট সিলেক্ট করা, মার্জিন দেওয়া, প্যাডিং দেওয়া,
HTML ট্যাগ আমরা আজকে পুরো ক্লাস এটা আলোচনা করব যে কিভাবে মানে কত টেকনিকে কত শর্টকাটে কিভাবে আমরা খুব সহজে যে কোনো কিছুকে মানে আমরা HTML ট্যাগকে কত সহজে আমরা প্রপার্টি গুলো ইউজ করতে পারি CSS এর, এটাই আমরা মানে বেশি করে অ্যানালাইসিস বিভিন্ন ভাবে ট্রাই করব। ঠিক আছে, আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, লরেম 10 ছোট্ট একটা প্যারাগ্রাফ। ঠিক এটাকে আমি কপি করি, ঠিক এটাকে আমি কপি করলাম। আমরা একটা উদাহরণ দেখব যে তিনটার ভিতর তিনটা দিলাম, মেইন ডিবির ভিতর একটা প্যারাগ্রাফ দিলাম, সাইল ডিবির ভিতর একটা প্যারাগ্রাফ, দুইটা দেই, হ্যাঁ দুইটা দিলাম, এটার ভিতরে তিনটা দিলাম। আল্লাহ আলহামদুলিল্লাহ, একটার ভিতর একটা, একটার ভিতর দুইটা, একটার ভিতর তিনটা। ঠিক আছে, তিনটা আছে। এখন আমরা আউটপুটটা যদি দেখি, এই যে একটার ভিতর একটা, আর একটার ভিতর দুইটা, আর একটার ভিতর তিনটা। এটা একটু ওভাররাইট হয়ে গেছে না, এটা আছে 300 পিক্সেল না, এটাকে একটু কমাই দিচ্ছি। 200 পিক্সেল করে দিলাম। 1 2 3। এখন আমি প্যারাগ্রাফকে ধরবো। এখন দেখেন আমরা প্যারাগ্রাফকে ধরবো, কিভাবে ধরবো? আমরা যদি পি দেই, সরাসরি পি কে ধরি, আমরা কিন্তু জানি পি কে যদি ধরি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন, বুঝবেন সবাই। আমরা যদি পি ট্যাগকে সরাসরি দিতে যাই, সরাসরি এটা হচ্ছে আমরা এখন সিএসএস সিলেক্টর শিখতেছি। আমরা যদি পি ট্যাগকে দিতে যাই তাহলে সবগুলো পাবে, কিন্তু আমি তো সবগুলোকে দিব না। আমি যদি সবগুলোকে দিতে যাই মানে গ্লোবাল, এটাকে গ্লোবালে যদি দিতে যাই, আমি একটা আবার আগের মতো একটা কালার ইউজ করতেছি রেড। আমি তো সবগুলোকে দিব না। এই যদি আমি পি কে রেড দিই তাহলে কি হবে? সবগুলো রেড হয়ে যাবে। পি কে দিলে সবগুলো রেড হবে। আউটপুট কই, আউটপুট কই? পি কে ধরি নাই, সরি পি এর আগে আমি ডট দিছি। এটা তো HTML ট্যাগ, HTML ট্যাগের আগে কিচ্ছু হবে না। হ্যাঁ, HTML ট্যাগের আগে কিচ্ছু হবে না, সব রেড হয়ে গেছে। কিন্তু আমি তো সবগুলোকে রেড দিব না, আমি শুধু যেটার ব্যাকগ্রাউন্ড একটু গ্রিন টাইপের আছে আমি সেটার ব্যাকগ্রাউন্ড রেড দিব। এটার ব্যাকগ্রাউন্ড রেড, আমি কি এটা রেড রাখবো না? তাহলে আমরা কি করব? এর জন্য আমাদেরকে সিলেক্ট করার সিস্টেম শিখতে হবে। আমরা কোনো সময় HTML ট্যাগকে সরাসরি ধরবো, সরাসরি ধরবো না, আমরা একটা টেকনিকে ধরবো, তাইলে আর এই সমস্যাটা হবে না। আমরা লিখে দিচ্ছি যে মেইন ডিভের ভিতরে যে প্যারাগ্রাফ পি গুলো আছে, আচ্ছা বাইরেও একটা পি রাখি। এই যে ডিপটা আছে না, এই ডিপের বাইরেও একটা পি রাখি, এই ডিপের বাইরে একটা পি রাখি। তাহলে দেখেন সেই পিটাও তো লাল হবে নাকি? এই যে এখানে আসছে সেই পিটা, সেই পিটা এখানে আসছে। এখানে যে ফ্লোয়েট লেপ দেওয়ার কারণে আমরা ফ্লোয়েটটা উঠিয়ে দিই। ফ্লোয়েট নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর দরকার নাই, এটা নিয়ে অনেক আলোচনা আমরা করব। ঠিক আছে, এটা নিচে চলে আসছে, নিচে থাকুক। এবং এটাও কিন্তু লাল। এখন আমাদের সবগুলো প্যারাগ্রাফ লাল। প্রাথমিক পর্যায়ে আমরা কি করবো? শুধু ভিতরে গুলোরে যদি লাল করতে চাই, যে না আমার মেইন ডিপের ভিতরে যে পি গুলো আছে সেগুলোকে আমি লাল দেখবো, তাহলে আমরা কি করবো? মেইন ডিপ, এই ডিপটাকে ধরবো, ক্লাসটাকে, এই ক্লাসটাকে ধরে আমরা কি করব? এই যে আমরা শুরুতে এখানে ডট দিয়ে ওই ডিপের নামটা লিখবো। তাহলে এখানে কি বুঝাচ্ছে? মেইন ডিপের ভিতর যে পি, এখন শুধু মেইন ডিপের ভিতর যে ফিটা আছে, যে পিটা আছে, এটা শুধু পাবে। এই যে দেখেন এটা এখন কালো, বাই ডিফল্ট যেটা কালো সেটা কালো পাইছে, বাট আমার মেইন ডিপের ভিতরে যেগুলো আছে সবগুলো এই রেড কালারটা পাইছে। আমি যদি আরো স্পেসিফিক, এখন আমি বলতে চাইতেছি যে শুধুমাত্র মেইন ডিপের ভিতর যে পিটা আছে সেটা পাবে, মানে সেলে পাবে। এটা যদি আমি বাবা ধরি তাহলে এটা হচ্ছে সেলে। নাতি এগুলো হচ্ছে পুতি, নাতিপুতি বলি না, নাতিপুতি। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে, এগুলো হচ্ছে নাতি, এগুলো হচ্ছে পুতি। আমি চাইতেছি শুধু ছেলে পাবে, আর কাউকে আমি রেড কালার দিব না। তাহলে আমরা স্পেসিফিক করে দিতে পারি। এই জায়গায় স্পেসিফিকের জন্য একটা গ্রেটার দেন সাইন, একটা গ্রেটার দেন সাইন দেওয়া মানে তুমি সরাসরি সামনে যে পিটাকে পাইবা, তোমার সাইড, তোমার সন্তান যে পিটাকে পাইবা, তুমি শুধু সেটাকে ধরবা, আর অন্যটাকে ধরার দরকার নাই। এখন দেখেন শুধু এটা রেড আছে, আর কোনোটা রেড নাই। আমরা যখনই এই সাইনটা দিয়ে দিচ্ছি, সুনির্দিষ্ট করে দিতে পারি আমরা। ঠিক আছে, এই কোডটা আমি কমেন্ট করে রাখি। ঠিক আছে, আমি আবার মেইন ডিপটাকে ধরি। এখন আপনার মনে হইতে পারে যে হ্যাঁ আমি তো এটাকে রিচ করতে পারছি, ভিতরেরটা আমি সরাই ফেলছি, এবার শুধু আমি এটাকে ধরবো, শুধু আমি এইটাকে ধরবো, এটাকে আমি কালার ব্লু দিব, এটাকে আমি ব্লু কালার দিব। এখন আমি ভিতরে কালার, এটা তো রেড করতে পারছি, এটাকে আমি ব্লু করব, এটাকে আমি ব্লু করব দ্বিতীয় ডিভের ভিতরে। তাহলে আমরা HTML এ যাই একবার, HTML এ গেলে দেখবো এটা কিসের আছে? সাইল ডিভের ভিতরে পি, সাইল ডিভের ভিতরে পি। তাহলে আমরা সাইল ডিভটাকে ধরবো। তাহলে কি হবে? প্রথম হবে আমার মেইন ডিপ, মানে আমি স্পেসিফিক করে দিব। প্রথম হবে আমার মেইন ডিপ, মেইন ডিপের ভিতরে আছে সাইল ডিপ। ঠিক আছে, সাইল ডিপের ভিতরে যে পি আছে সেই পি কে আমি কালার দিব, কালার দিলাম ব্লু। এখন কি হবে দেখেন,
এখন এই এটাও পাইছে, এটাও পাইছে, কি পাইছে, ছেলেও পাইছে, নাতি পাইছে। কিন্তু আমরা তো সেটাও করব না, আমরা এখানে চাইলে এখানে আবার সিলেক্ট করে দিতে পারি যে শুধু নাতি পাবে। দেখেন শুধু এই পাইছে, আর এটা এটা এখন বাই ডিফল্ট আছে, এটাকে কেউ ধরতে পারে নাই। এখন সেটাকে যদি ধরতে চাই তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখানে সাইল 2 টাকে ধরবো। সাইল 2 আমরা যদি সাইলে কিন্তু সাইল 2 এভাবে ধরা যায়, তবে সবচেয়ে সুন্দর হচ্ছে আপনি আগের গুলো আগে বসাই দিবেন, তাহলে এটা সবচেয়ে নিরাপদ হয় এবং কোডটা রিডেবল থাকে। ও আপনি এখন এখানে দেখে আপনি স্টেবল ট্যাগ কোডটা আপনি পড়েই বুঝতে পারবেন যে এটা কোন জায়গায় আছে, আপনি সিএসএস পড়ে স্টেবল ধরে ফেলতে পারবেন। এইভাবে লিখবেন, আপনি যদি আগের গুলো নাও লেখেন তাও আসবে, এখানে যদি আগেরটা নাও লেখেন তাও আসবে, শুধু পিকে দিলে তো আসবে আমরা জানি, কিন্তু এক এক সময় আউটপুটে সমস্যা হতে পারে, তাই আপনারা সবগুলো ধরবেন, যেটার ভিতর যা আছে সবগুলো ধরবেন, শুধু বডিটা বাদ দিয়ে। এটাকে আমি কালার দিচ্ছি ইয়েলো, এটাকে আমি কালার দিলাম ইয়েলো, এখন দেখেন এটা হচ্ছে ইয়েলো। তাহলে আমরা তিনটাকে তিনটা কালার দিতে পারছি, এবং তিনটাই কিন্তু আলাদা কিছু না ভিতরে, এবং আমরা এটাকে সুনির্দিষ্টভাবে সিলেক্ট করে দিতে পারছি। এখানে আপনি সিলেক্টর দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার যদি মনে হয় যে না আমি সুনির্দিষ্ট করে দিব, আমার এটার ভিতরে আরো ভবিষ্যতে আসতে পারে, সেগুলোকে আমি দিব না, আপনার ইচ্ছা। তার মানে আমরা ধরার সিস্টেমটা জানলাম, এইভাবে আমরা সিএসএস এর ক্লাসগুলোকে ধরতে পারি। একইভাবে আইডি, আইডি আমরা কিসে ইউজ করবো এটা আমরা একটু ক্লিয়ার হইনি আগে। আইডি হচ্ছে, ধরুন আমরা যে সাইল ডিপ 2 আমরা এটাকে কপি করে এখানে এনে বসাই দিলাম, দেখেন আমরা একই প্রপার্টি সব এখানে পাবো, একই প্রপার্টি সব এখানে পাবো। আর আমি কপি করতে গেলে আপনাদের জিনিসটা হয়তো একটু বুঝতে ঝামেলা হবে। ধরুন আমি আরেকটা ডিপ দিলাম, আমি আরেকটা ডিপ দিলাম, HTML ডিপ, ডিপের ভিতরে আমি আগের মতো একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যাঁ 20 প্যারাগ্রাফ নিয়ে আমি চিন্তা করলাম যে সাইল এখানে যে ব্লু কালারটা আছে, দ্বিতীয়টার যে ব্লু কালারটা আছে, অথবা এই সাইল ডিপের যে প্রপার্টি গুলো আছে এগুলো আমি এটাকে দিব, তাহলে আমি শুধু এখানে ক্লাস লিখে ওইটা কল করে দিলে হবে, ওই ডিপটা এখানে এটা প্রপার্টি নিতে চাইতেছি না, এই যে সাইল ডিপ 2 এর যা প্রপার্টি আছে সব নিব। তাহলে আমরা কি করব, এখানকার সাইল ডিপ 2 টাকে এখানে বসাই দিব। দেখেন এটা নিচে যে ডিপটা আছে এটা সাইল ডিপ 2 এর সমস্ত প্রপার্টি পেয়েছে। আমি যদি চাই সাইল ডিপ শুধু সাইল ডিপটা দিব, তাহলে দেখেন এখন এই যে সাইল ডিপটা পাইছি, শুধু সাইল ডিপটা, এটাকে শুধু সাইল ডিপ যা এখন যা দেওয়া আছে সে তাই পাবে। সাইল ডিপ নামে কি কিছু নাই, সাইল ডিপ সরি এটা ভুল হয়েছে, সাইল ডিপটাকে দিব, সাইল 2 দিছি এখন সাইল ডিপটাকে দিলাম, দেখেন সাইল ডিপের সে প্রপার্টি গুলো পেয়ে গেছে, হাইট উইডথ যা আছে। এরকম আমরা কি করতে পারি, ক্লাস যখন ইউজ করব তখন আমরা এই ক্লাসটাকে আরো অন্যান্য জায়গায় আমরা ইউজ করতে পারবো, আরো অন্যান্য জায়গায় আমরা নিয়ে ইউজ করতে পারবো। এখন ধরুন আমি আরেকটা ডিপ দিলাম, আরেকটা ডিপ দিয়ে আমি এটার ভিতরে একটা প্যারাগ্রাফ বা যে কোনো একটা কিছু রেখে দিলাম, রেখে দিয়ে আমি লরেন 30 দিয়ে দিলাম, দিয়ে আমি চিন্তা করছি মেইন যে ডিপ আছে, মেইন ডিপের যে প্রপার্টি গুলো আছে আমার এখানে এটা দরকার, তাহলে আমরা কি করব, এটাকে মানে ক্লাস আমরা রিইউজ করতে পারবো। মোট কথা হচ্ছে ক্লাস আমরা রিইউজ করতে পারবো, তাহলে কি আইডি পারবো না, আইডিও আমরা রিইউজ করতে পারবো, তবে আইডি রিইউজ না করা ভালো। কনভেনশনাল নিয়ম হচ্ছে আপনি আইডি নেবেন শুধু একবার, আইডি নিবেন শুধু একবার। ধরুন আমি এখানে এই যে মাঝখানে একটা প্যারাগ্রাফ লিখে আসছিলাম না, এটাকে দেই কোথায় যেন, এই যে এই প্যারাগ্রাফটা, এটা সবার এটা একদম ডিপের ভিতর নাই, এখন এই প্যারাগ্রাফটা মাঝখানে পড়ে আছে, অথবা একটা বাটন, বিশেষ করে আমরা চিন্তা করবো বাটন, ফর্ম ডিজাইন করছিলাম আমরা বাটন, আমরা যখন ফর্ম ডিজাইন করছি খেয়াল করেন আমরা কিন্তু এক একটা আইডির এক এক নাম দিছি, নেমের নেম, ইমেলের ইমেল, আপনি এক নাম আইডিকেও আপনি রিইউজ করতে পারেন, তাতে আপনাকে কেউ বাধা দিবে না। বাট ডেভেলপার কিংবা ডিজাইনাররা একটা নিয়ম ফলো করে কি, আমরা ক্লাসকে রিইউজ করব কিন্তু আইডি কে আমরা রিইউজ করব না। আইডি মানে শুধু একটা আইডি, মানে ইউনিক হবে আইডি গুলা, আইডির নামগুলো ইউনিক হবে। আমি এটার এই আইডির নাম দিলাম কি, প্যারা আইডি, যা কিছু লিখতে পারেন, অসুবিধা নেই। আইডিটা আমরা কিভাবে করব, জাস্ট সিম্পল হ্যাশ দিয়ে, প্যারা আইডি। এখন এটাকে আমরা যা দিতে চাই, ধরুন আমি আগের মতো একটা কালার দিই, সব উদাহরণ দেখাচ্ছি, আমি এটার কালার দিলাম হ্যাঁ টমেটো, এটা দিলাম, একটা দিলেই দিলাম, ঠিক আছে। এখন দেখেন মাঝখানে থাকা এটা এই যে কালারটা পাইছি, ঠিক আছে। আমি এটাকে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, রেড দিলাম, হ্যাঁ এটা কিন্তু হেক্সাকোড হয়ে গেছে। এখন কালার কোডের আগে পিছিয়ে কিছু থাকবে না। আমি এটার একটা মার্জিন দিয়ে নিলাম, মার্জিন দিলাম 20 পিক্সেল, বর্ডার দিলাম
বর্ডার দিলাম 2 পিক্সেল, ডটেড, কি কালার দিব, ডটেড 2 এই যে এটা। একটা প্যাডিং দিয়ে মার্জিন যেহেতু দিচ্ছি, মানে দিলাম একটু দুষ্টামি করে আপনাদের সাথে প্রপার্টি গুলো শিখাই দিচ্ছি, এগুলো আগামী ক্লাসে আমরা আরো ক্লিয়ার হবো। সরি, প্যাডিং দিব, প্যাডিং 30 পিক্সেল। তাহলে আমরা আইডি দিয়ে সুনির্দিষ্টভাবে আরেকটাকে ধরে আমরা কিছু প্রপার্টি দিলাম, সুনির্দিষ্টভাবে আমরা কিছু প্রপার্টি দিলাম। আবার কি ডিসকানেক্ট হয়েছে? হ্যালো, আচ্ছা। তাহলে আমরা মাঝখানের এই ডিপটাকে আইডি দিয়ে ধরলাম। এখন এই আইডি কিন্তু আপনি রিইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি আইডির এই যে ইয়েটা আছে না, নামটা আপনি অন্য জায়গায় নিয়ে বসাই দেন। আইডি, প্যারা আইডি সরাসরি আপনি অন্য জায়গায় বসাই দেন, এটা ওইটা পাবে। এটা দেখেন, এটা ওইটা পাবে। এই যে এটা ওইটা নিয়ে নিছে, ঠিক আছে। কিন্তু আমরা তো আইডিটাকে আমরা কখনোই এক আইডি দুই জায়গায় ব্যবহার করবো না, এক নামে। আইডি হবে ইউনিক, এটা আপনি বাধ্য না, কিন্তু আরেকভাবে বলতে গেলে বাধ্য। কারণ আপনার কোড তো শুধু আপনার জন্য আপনি ইউজ করবেন না, আপনি কোডটা, আপনার কোডটা লেখার পরে এটা ডেভেলপার ইউজ করবে, ডেভেলপার এটাকে ডেভেলপ করবে, অথবা আপনার কোডটা 5 বছর পরে আবার হয়তো আপনাকে এই নিয়ে কাজ করতে হবে। তো একটা কোডের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে না। তাহলে আমরা কি করবো, ডিপটাকে এইভাবে, মানে আইডি গুলোকে এইভাবে ধরবো, প্যারা আইডি। এখন এটা যেহেতু কোনো আগে নাই, ঠিক আমরা এর আগের গুলো যেভাবে ধরছি, ধরুন এর আগে যদি কোনো ক্লাসের নাম থাকতো, ধরলাম একটা এর আগে একটা ক্লাসের নাম আছে, তাহলে ক্লাস 1, এরপরে আবার ধরতাম ডট দিয়ে ক্লাস 2। হ্যাঁ, এইভাবে ভিতরে ভিতরে যেভাবে হবে আপনি সেভাবে লাস্ট গিয়ে আইডি কে ধরতে গেলে হ্যাশ, ক্লাসকে ধরতে গেলে ডট, আইডি কে ধরলে হ্যাশ, ক্লাস ধরতে ডট, এবং এইচটিএমএল ট্যাগ কে ধরতে গেলে কিছু দেয় না। দেখেন পি এর আগে কিন্তু কিছু নাই, পি এর আগে কিছু নাই। এবং আমরা যখন কোনো কিছুকে স্পেসিফিক করে দিব, তখন এখানে আমরা কি করব, গ্রেটার দ্যান সাইন দিয়ে দেব। আর যদি স্পেসিফিক না করে নরমালি ভিতরে যেতে চাই, তাহলে কি হবে, শুধু আগে আমরা এটা বসাই দেব। এই উদাহরণগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এই উদাহরণগুলো আমরা দেখলাম, এখানে একটা পি আছে, লাস্টে পি এর আগে দেওয়া লাগে না, আপনারা দিলে পারেন না দিলে পারেন। তাহলে এতক্ষণ যা বুঝলাম আমরা, সিএসএস কিভাবে সিলেক্ট করে, মার্জিন কি, প্যাডিং কি, তারপরে ইন্টারনাল, হ্যাঁ, ইনলাইন, এক্সটার্নাল সিএসএস, এবং সিএসএস এর মোটামুটি কয়েকটা জিনিসের সাথে আমরা পরিচিত হয়েছি। এগুলো রিডেবল, দেখলে বোঝা যায়। কালার মানে ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার মানে ওই এরিয়াটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। মার্জিন আমরা জানলাম, বর্ডার হচ্ছে বর্ডার, এটা আমরা জানি। যে প্রপার্টি গুলো দেখছি শুধু আমরা প্যাডিং বাদ, ফ্লোয়েড বাদ দিয়ে বাকি সবকিছু কিন্তু ডিটেল বলছি, ঠিক আছে। এমন কেউ আছেন যে কিছু বুঝেন নাই, আর এই জায়গাটা হচ্ছে কি, স্টার দিলে অল স্টার দিয়ে আমরা কি করলাম, প্যাডিং 0, মার্জিন 0, মানে সবকিছু, হ্যাঁ, বাই ডিফল্ট যে প্যাডিং এবং মার্জিনটা আছে 0 করে দাও। মানে আমরা নিজের মতো করে আমরা নিজেরা দিব, তোমার মাথাপুরি দরকার নাই। এবং বক্স সাইজিংটা নিচে রাখে যদিও, এবং বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম, এই যাতে আমাদের উপরে কেউ মাথাপুরি না করতে পারে। এই জন্য এইটুকুতে কারা কিছু বুঝেন নাই বলেন? আর কোনো কোশ্চেন আছে? তার মানে সবাই সব বুঝতে পারছেন? আমি যদি ধরি বলতে পারবেন, জিজ্ঞেস করে? জি বলেন। হ্যাঁ বলেন আপনি। ক্লাসের নামের আগে বলতেছি, আমরা ক্লাসের আগে ডট ব্যবহার করব, ক্লাসের আগে ডট ব্যবহার করব, আর আইডির আগে হ্যাশ ব্যবহার করব। যখন কোন আইডি কে কল করব তার আগে হ্যাশ ব্যবহার করব, ডট এবং হ্যাশ। আর এইচটিএমএল ট্যাগের আগে কিচ্ছু ব্যবহার করতে হবে না, সরাসরি আপনি ধরতে পারবেন। এই হলো একটা। আর আমরা যখন স্টার দিব তখন হচ্ছে সবকিছুকে মার্ক করবে, সে সবকিছুকে মার্ক করবে, অল অল
সে সবকিছুকে মার্ক করে মার্জিন জিরো প্যাডিং জিরো করে দিছে। এবার নিচে থেকে আমরা একটাকে ধরে ধরে যখন দিচ্ছি তখন বাই ডিফল্ট যেমন H1 এবং P ট্যাগের বাই ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে, এটা বাই ডিফল্ট, এটা আমাদের দেওয়া না। আমরা সবকিছুকে জিরো করে দিলাম, মানে আমরা যা দিব তোমরা তা নাও, তোমাদের নিজের কিছু থাকার দরকার নেই। কারণ নিজের কিছু কত আছে কি আছে এটাকে আবার ক্যালকুলেশন করে ঝামেলা হয়। তাই আমরা যখন কোনো HTML ফাইল ওপেন করব, CSS ফাইল, এই শুরুতে আমরা এই লেখাটা লিখে দিব, একদম শুরুতে 1 নাম্বার লাইনে। এখানে তো আমি কিছু আপনাদের জন্য আচ্ছা এইটাও আমি নিচে নিয়ে আসি, এটা থাকবে মূলত সবার উপরে এই লাইনটা, এটা সব সময় একদম লিখে দিবেন। এটার মানে কি, আমরা সবকিছুর মার্জিন প্যাডিং সিলেক্ট, এই স্টার মানে হচ্ছে এটা কিন্তু আর কিছু না, মানে সবকিছুকে সে সিলেক্ট করে, সে সবকিছুকে সিলেক্ট করে, সবকিছুকে একদম যা আছে ইন্টার সিএসএস আপনার HTML ফাইলটার মধ্যে যেখানে লিংক করা আছে সে সবগুলোকে ধরে ফেলবে। ধরে কি করবে, প্যাডিং জিরো করে দিছি, মার্জিন জিরো করে দিছি, বক্স সাইজিং বর্ডার বক্স করে দিছি, ঠিক আছে, যাতে বক্স ওভাররাইট না হয় বা মানে ওভারফ্লো না হয়, এজন্য আর কি। স্টার শুধু একবারে আমরা ইউজ করবো, আর স্টারের দরকার নেই, এই শুধু একবার। আর স্টারের নিয়ে প্রশ্ন আর করতে হবে না আপনাকে, স্টার একবার ইউজ করবো, শুধু মার্জিন জিরো প্যাডিং জিরো বক্স সাইজিং বর্ডার বক্স। আর বাকি আমাদের 3টা সিলেক্টর থাকে, এই যে আমরা আলোচনা করছিলাম HTML। HTML সিলেক্টরের জন্য আমরা কি করবো, কিছু দিতে হবে না। আর ক্লাসের জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, একটা ডট সাইন। আর আইডির জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, একটা হ্যাশ। করতে গেলে আমরা এগুলো দিয়ে ধরবো, এই বুঝতে পারছেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর কি কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা আমি 2-1 জন করে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করলে আপনাদের একজনকে জিজ্ঞেস করলে হয়তো বললে আরেকজন বুঝতে পারবে। নাসরিন রাজ, শুনতেছেন? নাসরিন রাজ নাই। টিপু ভাই, টিপু ভাই শুনতেছেন? শুনতেছেন না। জাহিদ হোসেন, আপনি তো একটা কথা বলছিলেন মেবি। আমার কথা কি শোনা যাচ্ছে না? এতজন মানে শুনতেছেন আমাকে? শোনা যাচ্ছে তো? জাহিদ হোসেন আপনি কি বুঝতে পারছেন ক্লিয়ার? আচ্ছা, নেটের সমস্যা থাকলে আপনি ভিডিও দেখে নিন, আজকে ভিডিও রেকর্ড আছে, আমি একটু পরে আপলোড দিয়ে